Okay, so we are getting recorded now. বোধিসত্ত্ব is with us. ধন্যবাদ বোধিসত্ত্ব আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আর বেশি সময় অতিবাহিত না করে I'm handing over the platform to you. Sure. Thank you দেবাদিত্য and thank you মানিকচক কলেজ যারা এই মুহূর্তে রয়েছেন শুনছেন তাদেরও অনেক ধন্যবাদ। আমি নিজের পরিচয়টা অল্প একটু কথায় দিয়ে নিই, সেক্ষেত্রে আমাদের পরবর্তী আলোচনাতেও সুবিধা হবে। আমার নাম বোধিসত্ত্ব ভট্টাচার্য। আমি গত আমি যদি এক্সটেন্ড করি তাহলে গত প্রায় 15 বছর সময় আমি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, যাকে আমরা এখন মিডিয়া বলতেই বেশি অভ্যস্ত। এবং I started my career with print media. বাংলা ভাষার যে কয়েকটি খুবই রিনাউন্ড ডেইলি রয়েছে সেখানে আমি কাজ করেছি এবং তার বেশ কয়েকটি সম্পাদকীয় বিভাগের সঙ্গে সরাসরি কাজ করার আমার অভিজ্ঞতা রয়েছে। তারপর I worked for print media for precisely around 7 to 8 years. Then I shifted to digital media. তখন আমি সর্বভারতীয় একটি মিডিয়ার সঙ্গে যুক্ত হই। তারপর আমি দিল্লি চলে যাই, দিল্লিতে থাকতাম, সেইখানে আমি কাজ করেছি বছরখানেক। Then I shifted to a platform which is based on social media, মানে যারা একদমই সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজকর্ম করে, সেটা একটা ইন্টারন্যাশনাল মিডিয়া অর্গানাইজেশন ছিল, সেখানেও কাজ করেছি। এবং তারপর আরো এদিক সেদিকের পর পোস্ট কোভিড, due to some turmoil between India and China, my erstwhile organization shut down its operation from India. Then I shifted to another digital media platform. তারপর এইভাবে ইভেন্চুয়ালি আমি এই মুহূর্তে কর্মরত হচ্ছে আরপিএসজি, আরপি সঞ্জীব গোয়েঙ্কা মিডিয়া গ্রুপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে এবং সোশ্যাল মিডিয়ার হেড হিসাবে। তো আজকে আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলার, রাইটিং ফর মিডিয়া। প্রথমেই একটা কথা যারা শুনছেন বা যারা আমি শুনছই বলছি, তোমরা আমার থেকে অনেক ছোট, শুধু ছোট বলে সম্বোধনটা এই নয়, আমি বিশ্বাস করি যে শুনছোতে আমার মনে হয় আমি যে ধরনের সেশন করাতে চাই বা করাতে আগ্রহী, তাতে এই সম্বোধনে যদি আমি শুনছোর মতো আন্তরিকতা রাখি তাহলে তা অনেক বেশি সুবিধাজনক হবে দুপক্ষের কাছেই। তো আমরা যেটা নিয়ে আজকে কথা বলা, যে রাইটিং ফর মিডিয়া, যে কোন মিডিয়ার জন্য আমরা লিখবো, মিডিয়ার জন্য কি লিখবো ইত্যাদি অনেক কিছু। আমি একদম শুরু করার আগে তোমাদের কাছে একটু জানতে চাইবো যে মিডিয়া বলতে তোমরা কে কি বোঝো। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কোন রকম মানে টেস্ট পেপারের প্রশ্ন হিসেবে দেখো না, একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন, একটা আড্ডা ছলে কথাবার্তা, যেখানে তোমরাও কিছু জানবে, কিছু শিখবে, আশা করব এটা আমি, আর আমিও তোমাদের থেকে কিছু জানবো এবং কিছু শিখবো। তো সেই জায়গা থেকে এই প্রশ্নটা করা যে মিডিয়া বলতে, তোমরা এখন কলেজ স্টুডেন্ট, তোমরা তোমাদের প্রায়, আমি ধরে নিচ্ছি যে তোমরা তোমাদের বেড়ে ওঠাটা বা কলেজ জীবনটা মূলত গত 5-6 বছরের মধ্যেই হয়েছে। তোমরা সম্ভবত সবাই 2000 পরবর্তী সময় তোমাদের জন্ম। তো এই যে তোমরা যে আজকের প্রজন্ম, অর্থাৎ জেন জি যেটাকে বলা হয়, তোমরা মিডিয়া তোমাদের কাছে কি, মানে মিডিয়া বলতে তোমরা কি বোঝো? যে যেরকম ভাবে মনে করো, বা একজনও যদি বলো কি বোঝো, তাহলে আমার কথা বলতে একটু সুবিধা হবে। তোমরা কেউ যদি একটু বলো প্লিজ। স্যার, মিডিয়া বলতে আমরা বুঝি সাধারণত মানে আমাদের সোসাইটির সাথে বা আমাদের বাইরের কমিউনিকেট করার একটা মাধ্যম হিসেবে
এটা একটা সিস্টেম। হ্যাঁ, কমিউনিকেট করার একটা সিস্টেম, তাই তো? হ্যাঁ স্যার। বেশ বেশ। দীপা লালা তোমার নাম। তো দীপা, আমি আর আর কেউ কিছু বলবে কি? সৌরভ, আমি দেখছি, তাইবা, অনেকেই আছে, মনীষা, বনশ্রী। বেশ, আমি বলছি, দীপা একটা কথা বলল, সেই জায়গাটা থেকে আমি শুরু করছি আমাদের আজকের আলোচনা। যে মিডিয়া হচ্ছে কমিউনিকেট করার, মানে মিডিয়ার মাধ্যমে আমরা কমিউনিকেট করি, আমরা যদি এভাবে ধরে নিই। প্রশ্নটা হলো যে মিডিয়ার মাধ্যমে আমরা কমিউনিকেট করি নাকি মিডিয়া আমাদের কমিউনিকেশনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়? মানে আমরা মিডিয়া মিডিয়া বেসিক্যালি আসলে কি? মিডিয়া বেসিক্যালি হচ্ছে, আমরা যদি সমস্ত ধরনের তাত্ত্বিক আলোচনাকে সরিয়ে রাখি, তাহলে আমরা দেখবো একটা খুব সহজ ব্যাপার। কি ব্যাপার? তা হচ্ছে যে একটা উত্তর, একটা প্রশ্ন এবং একটা উত্তর, এর মাঝে পড়ে থাকে মিডিয়া। অর্থাৎ আমাদের, আমরা যদি একটু খুঁটিয়ে দেখি, ইফ উই ডেলভ ডিপার ইনটু দ্য ফ্যাক্ট, তাহলে বুঝবো যে আমাদের মনে কোনো প্রশ্ন, তার উত্তর খোঁজার জন্য আমরা কোনো না কোনোভাবে মিডিয়ার শরণাপন্ন হচ্ছি। আজ থেকে 50 বছর আগে, বা আজ থেকে 40 বছর আগে, এমনকি আজ থেকে 30 বছর আগেও, আচ্ছা 30টা আমি বাদ দিচ্ছি, আমি প্রথমে 50 থেকে শুরু করছি। আজ থেকে 50 বছর আগে মানুষের কাছে মিডিয়ার মাধ্যম হিসেবে কি ছিল? সব থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল খবরের কাগজ, তারপর ছিল রেডিও। আজ থেকে 40 বছর আগে টিভি আসে, 30 বছর আগেও টিভি ছিল, তখন ছিল দূরদর্শন। 20 বছর আগে তখন চলে আসে কেবল টিভি এবং 24/7 নিউজ চ্যানেল। 15 বছর আগে আসে সোশ্যাল মিডিয়া, এবং সোশ্যাল মিডিয়া গত 10 বছর ধরে প্রিসাইসলি আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করেছে তা আমরা সকলেই জানি। আমি 50 বছর আগের ঘটনা থেকে শুরু করছি। ধরা যাক আজকে 2024-এর ডিসেম্বর মাস। 1974 সালে আমরা যদি যাই প্রথমে, তাহলে আমরা কি দেখব? 1974 সালে কি হচ্ছে, আমরা যদি আমাদের এই বাংলার পরিস্থিতি দেখি, তাহলে দেখব যে 1974 সালে তখন সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল, কংগ্রেস গভর্নমেন্ট, এবং বাংলা একটা উত্তাল সময়, যেটাকে আমরা নকশাল আন্দোলন বলি, সেইটা সেই সময় থিতিয়ে আসছে 1974-এ। কেমন? কিন্তু ধরা যাক যে তবুও নকশাল আন্দোলন নিয়ে নানা উচাটন, নানা প্রশ্ন, নানা গুজব, এইগুলো চলছে। তো মানুষ কি করতো? মানুষ উত্তরটা কোথায় পেত? এই গুজব পেরিয়ে, এই উচাটন পেরিয়ে, এই সংশয় পেরিয়ে মানুষ উত্তরটার জন্য মানুষকে অপেক্ষা করতে হতো। মানুষকে অপেক্ষা করতে হতো পরের দিনের খবরের কাগজটা হাতে পাওয়ার জন্য। শুধু নকশাল আন্দোলন নয়, ধরা যাক 1974-এ ওয়ার্ল্ড কাপ ফুটবল হয়েছিল, যেখানে জার্মানি চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ধরা যাক বিশ্বকাপে যারা যারা আগ্রহী খেলা নিয়ে, যে বিশ্বকাপে কি হলো, কে জিতলো, ওই সময় যারা দেখতে পাচ্ছে না লাইভ ম্যাচ বা কিছু শুনতে পাচ্ছে না, যে কি হলো, তার জন্য তাদের অপেক্ষা করতে হতো পরের দিনের জন্য। অর্থাৎ তাদের মনে যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটা পাওয়ার জন্য তাদের অপেক্ষা করতে হতো। পেশেন্স, যে পেশেন্স তোমরা সকলেই দেখিয়েছো। আমার এই যে টেকনিক্যাল প্রবলেমের জন্য বা কিছু পারিবারিক সমস্যার জন্য আমার যে একটু দেরি হলো, সেই সেই কারণে তোমরা যে পেশেন্স দেখালে, এই পেশেন্সটা তখন মানুষ ওভাবে দেখাতো, এবং তোমরা যে পেশেন্স দেখালে, আমি এই রেকর্ড চলাকালীনই বলি, তার জন্য আমি সকলকে আবার ধন্যবাদ জানাই। কারণ মিডিয়া সংক্রান্ত ব্যাপার বুঝতে গেলে, মিডিয়াকে আত্মস্থ করতে গেলে এই পেশেন্স খুব জরুরি বস্তু, যা আসলে কোনো বইয়ে থাকে না, যা আসলে কোনো
মানে আলাদা করে এর কোনো কোর্সও নেই। এটা একদম নিজের ভেতর, যে আমি একটা উত্তর খুঁজবো, এই উত্তর খোঁজার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। কেমন? 1974 এর কথা বললাম, 1984 আমরা কি দেখছি, অর্থাৎ তার 10 বছর বাদে তখন কিন্তু টেলিভিশন চলে এসছে আমাদের জীবনে। বিশেষ করে মেট্রোপলিটন সিটিগুলোতে টেলিভিশন বেশ বেশ চলে আসছে। তখন তো কালার টিভি ছিল না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, একটাই চ্যানেল দূরদর্শন, কিন্তু চলে আসছে। 1984 আমরা কি দেখছি, সেই বছর মাসখানেক আগে, অর্থাৎ 1984 এর ডিসেম্বরের কথা আমরা যদি ধরি, তাহলে তার মাসখানেক আগেই হত্যা করা হয়েছিল আমাদের দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। তো তারপর আমাদের দেশ একটা ভীষণ উত্তাল সময়ের সাক্ষী ছিল, এবং প্রত্যেক দিন আমাদের দেশের মানুষের টিভি চলে এলেও টিভি মূলত, যেহেতু দূরদর্শন ছিল সরকারি চ্যানেল ওই সময়, তো তাই জন্য খুব বেশি সরকার বিরোধী কথা দূরদর্শন বলতো না, বলবে না, সেটাই স্বাভাবিক, সেই নীতি মেনে তারা চলবে। রেডিওর ক্ষেত্রেও একই রকম ব্যাপার, রেডিওর ক্ষেত্রেও পুরোটা যেহেতু সরকারি চ্যানেলই ছিল, তখন কোনো প্রাইভেট এফএম এর ব্যাপার ছিল না, তার ফলে তাদেরও সেই নীতি মেনে চলতে হতো। তাহলে মানুষকে কার জন্য অপেক্ষা করতে হতো? তার জন্য, বা সেই অর্গানাইজেশন গুলোর জন্য যারা সরাসরি সরকারি মদতপুষ্ট নয় এবং সরকারের টাকায় তাদের ব্যবসা চলছে না, সেই খবরের কাগজের জন্য। অর্থাৎ বাংলার ক্ষেত্রে আমি যদি বলি আনন্দবাজার, যুগান্তর, হ্যাঁ, বা সেই সময় আজকাল চলে এসছে এই ধরনের নিউজ পেপার বাংলা ভাষায়। ইংরেজিতে, বাংলা ভাষায় ইংরেজিতে সেই সময় স্টেটসম্যান বা অমৃত বাজার এইগুলো ছিল। আমাদের দেশে টাইমস অফ ইন্ডিয়া, হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, প্রত্যেকটি মিডিয়াই তার মতো করে, প্রত্যেকটি অর্গানাইজেশনই তার মতো করে মানুষকে উত্তর দেওয়ার চেষ্টা করেছে। 1994 আমরা যদি চলে আসি, 1994 আমরা সেই একইভাবে দেখবো যে যে এই যে উত্তর দেওয়ার যে কাজটা মিডিয়া কিন্তু করে যাচ্ছে, কিন্তু তার মধ্যে নানা রকম প্রশ্ন মানুষের মনে তৈরি হচ্ছে। কি প্রশ্ন? যে আমি যে প্রশ্নের উত্তরটা চাইছি ঠিকঠাক ভাবে সেই উত্তরটা পাচ্ছি কি? এইটা 1994 মানুষের মনে কিন্তু তৈরি হয়ে গিয়েছে, কারণ ততদিনে বেশ কিছু কেলেঙ্কারি আমাদের চোখের সামনে চলে আসে, যার সঙ্গে সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিডিয়ার নাম জুড়ে গিয়েছিল। 2004-এ, অর্থাৎ আমি আজ থেকে 20 বছর আগে, আমি যদি এই টাইম ফ্রেম দেখি, 2004-এ কিন্তু বাংলা মিডিয়ায় না এলেও বাংলায় 2005-এ প্রথম 24/7 নিউজ চ্যানেল আসে, মানে যখনই আমি খুলবো তখনই নিউজ চলতে থাকবে। কিন্তু দেশে অন্যান্য ভাষায়, হিন্দিতে বা ইংরেজিতে 24/7 চলে এসছে। এই 24/7 মিডিয়ার কাজ কি হলো? মিডিয়ার দায়িত্ব এক্ষেত্রে অনেকটা বেড়ে গেল। এইটা একটা বড় শিফট। আমি 2004-এর শিফটটা এই কারণেও বলছি যে তোমরা যেহেতু এই 2000 পরবর্তী সময় জন্মেছো, তাই জন্য 1974 থেকে 1994 অব্দি যে টাইম ফ্রেমের কথা আমি বললাম, সেই টাইম ফ্রেম সম্বন্ধে তোমরা হয়তো শুনে থাকবে বা পড়ে থাকবে বা জেনে থাকবে, কিন্তু তোমাদের প্রত্যক্ষ মানে সরাসরি অভিজ্ঞতা না থাকাই স্বাভাবিক। কিন্তু 2004 সালে যে ঘটনার কথা বলছি, সেখানে হয়তো সরাসরি অভিজ্ঞতা তোমাদের থাকবে না, কারণ তোমরা তখন যথেষ্টই ছোট ছিলে। কিন্তু কিন্তু এটা শুরু হয়ে যায় 2000 পরবর্তী সময়ে, যে 24/7 নিউজ এবং ব্রেকিং নিউজ বলে যে কথাটা আমাদের জীবনকে আচ্ছন্ন করে ফেলে। তারপর সেই ব্রেকিং নিউজ কেন? নিউজ ব্রেক করা, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কেন? ব্যাপারটা হচ্ছে যে এতদিন আমরা প্রথমেই যে আলোচনাটা দিয়ে শুরু করলাম বা যে শব্দটা দিয়ে শুরু করলাম, যে পেশেন্স, এই পেশেন্সটা ছিল দুপক্ষেরই একটা বড় স্তম্ভ কাজে। মানে এ পক্ষে, মানে রিডাররা ভাবছে যে আমাকে অপেক্ষা করতে হবে একটা ঠিক খবরের জন্য, তেমনি একজন সাংবাদিক বা একজন সংবাদ কর্মী, তিনিও ভাবছেন যে
আমার জন্য মানুষ অপেক্ষা করছে পরের দিনের সকালটার জন্য আর কি, মানে আমার লেখাটার জন্য, আমার খবরটার জন্য। তো আমাকে সেইভাবে লিখতে হবে, সেইভাবে বুঝতে হবে, সেইভাবে ব্যাপারটাকে প্রকাশ করতে হবে। ব্রেকিং নিউজের ক্ষেত্রে এই মাঝের যে অপেক্ষার ব্যাপারটা, মানে যেটা আসলে পিলার ছিল, সেটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার ফলে কি হলো? আমরা জানি যে কোনো ধরনের ভেঙে যাওয়াই খুব একটা স্বস্তিদায়ক নয়। সব ধরনের ভেঙে যাওয়াই কোনো না কোনো মানে আমি বলবো যে খারাপ লাগার কারণ। আর তার থেকেও বড় কথা যে আবার নতুন করে কিছু গড়ারও একটা সূচনা হয় ঠিকই, মানে যেমন ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমরা জানি যে চারা গাছ আবার গজিয়ে ওঠে, আবার নতুন জীবনের সূত্রপাত হয়। কিন্তু এই ব্রেকিং নিউজ, এই নিউজ ব্রেক করার ফলে যেটা হলো যে নিউজের জন্য যেটা তীব্র অপেক্ষা ছিল এতদিন আমাদের মানে আমাদের ভারতীয় নাগরিক আমি যদি এভাবে ধরি, বা সাধারণ নাগরিক, বা খবর সংবাদের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক, সংবাদপত্রের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক, তাদের এই যে গোটা বিষয়টা ভেঙে গেল ব্রেকিং নিউজ। তখন আমাকে ফ্ল্যাশ করতে হবে নিউজটা, ধরা যাক 5 মিনিট আগে হলে, 5 মিনিট আগে পেলে আমাকে ওই সময় ফ্ল্যাশ করতে হবে। একটা ওয়ার্ড লিখে দিয়ে সেটাকে আমাকে ফ্ল্যাশ করে দিতে হবে যে অমুক একটা ঘটনা ঘটলো, এখানে একটা বাড়ি ভেঙে পড়লো, এখানে 35 জন লোক মারা গেল। এই জায়গাটা থেকে ব্রেক যে হলো, ব্রেকিং নিউজ, এই জায়গাটা থেকে আসলে বেশ কিছু বেনজলও ঢুকতে থাকে। আমরা এই নিয়ে বহু বিতর্ক আছে, আমি আপাতত এই জায়গায় সেটা যাচ্ছি না। আমি প্রথমে যে টাইম ফ্রেমটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম, আগে পুরোটা সেটা শেষ করি, তারপর আমি সব আলোচনায় পুরোপুরি ঢুকছি। 2004-এর কথা আমি এটা বললাম। ব্রেকিং নিউজ, মানুষ টিভি, তখন হচ্ছে টিভি মানুষের জীবনে সবকিছু। খবরের কাগজের যে তীব্র প্রভাব, অর্থাৎ একটি খবরের জন্য আমাকে যে অপেক্ষা করতে হবে, আমাকে পরের দিন সকালের জন্য অপেক্ষা করতে হবে, সেইটা ভেঙে গেল। তবে মানুষ তখনও বিশেষ করে বাঙালি বাঙালি এমন একটা জাতি যে ভারতের বহু জাতির থেকে বেশি, আমি কোন রকম প্রাদেশিক স্টেটমেন্ট এখানে দিচ্ছি না বা দিতে চাইছি না, কিন্তু আজ থেকে 20 বা 30 বছর আগেও দেখা যেত যে ভারতের অন্যান্য যারা জাতি রয়েছে তাদের থেকে বাঙালি একেবারে, আমরা সবাই, মানে কেউ মালদায় থাকুক, কেউ কলকাতায় থাকুক, কেউ হাওড়া হুগলি, কেউ জলপাইগুড়ি, কেউ বিভিন্ন জায়গায়, কালিম্পং, দার্জিলিং, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই যে আমরা সমস্ত ধর্ম নির্বিশেষে আমরা যে বাংলা ভাষার মানুষ, অর্থাৎ বাংলা ভাষা, আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলায় ভাবি, আমরা বাংলায় দেখি, বুঝি, এবং বাংলায় গান গাই। প্রতুল মুখোপাধ্যায়ের যে বিখ্যাত গানটি আছে। তো আমরা সবাই আসলে, আমাদের মধ্যে পড়াশোনার একটা প্রবণতা ছিল, সেটা খবরের কাগজ হোক, সেটা গল্পের বই হোক, সেটা এমনি ম্যাগাজিন হোক, সেটা আহ আরো আরো নানা কিছু হোক। কিছু না হলেও দেওয়াল লিখনও মানুষ করত। আমরা দেখি যে দেওয়াল লিখন, একটা কিছু লিখে দেওয়া, মানুষ রাস্তায় যেতে যেতে হট করে দাঁড়িয়ে পড়লো এবং মন দিয়ে দেওয়াল লিখনটা পড়ছে। সেই দেওয়াল লিখন যে সবসময় নির্বাচন সংক্রান্ত, সাম্প্রতিক নির্বাচন সংক্রান্ত হবে এমনটাও নয়, এমনি কোনো দেওয়াল লিখন, এমনি কোনো মজার লিখন, সেটাও পড়ছে। অর্থাৎ বাঙালির মধ্যে পড়াশোনার একটা প্রবণতা ছিল। পড়াশোনার প্রবণতার জন্যই বাঙালি চাইতো যেটা সে দেখছে, অর্থাৎ ব্রেকিং নিউজ টিভিতে, সেটার যে সেন্সেশন, অর্থাৎ প্রথম খবরটা আমি যখন পড়ছি তখন যে সেন্সেশন, প্রথম দুর্ধর্ষ খবরটা আমি যে পাচ্ছি, সেটার যে সেন্সেশন, সেই সেন্সেশনটা সে নিয়ে নিত। কিন্তু তারপর সে একটা অপেক্ষা করতো, কারণ এই অপেক্ষাটা তার জিনগত হয়ে গেছিল, তার সিস্টেমে ঢুকে গিয়েছিল, যে সে জানতো যে খবরটা শুধু দেখার নয়, খবর মানে শুধু সেন্সেশন নয়, খবরটা পড়ার।
2004 অব্দি, 2004-এর যে সময়টা আমি বলছি, এই 2004 অব্দি কিন্তু ব্যাপারটা এরকমও ছিল। এরপর কি এলো? এরপর এলো 2014 সাল। সেই 2014 সালে আবার আমরা কি দেখছি? আমরা 2014 সালে দেখছি সোশ্যাল মিডিয়া চলে এসছে। সোশ্যাল মিডিয়া যখন চলে এলো, তখন এই যে সেন্সেশন, মানে ততদিনে কিন্তু ব্রেকিং নিউজ ব্যাপারটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের প্র্যাকটিসে ঢুকে গেছে। 2004 সালে যেটা নতুন বস্তু ছিল, 2014-তে কিন্তু সেটা আমাদের ঘরে ঘরে ঢুকে গেল। ঘরে ঘরে ঢুকে যাওয়ার ফলে কি হলো? আমরা প্রত্যেকেই মনে করতে আরম্ভ করলাম যে খবর মানে আসলে শুধু সেন্সেশন। খবর শুধুমাত্র প্রশ্ন আর উত্তরের খেলা নয়। খবরের মধ্যে একটা সাংঘাতিক নাটকীয়তা থাকতে হবে, একটা ড্রামা, মানে নাটকীয়তা, মানে একটা একটা নাটকীয়তা থাকতে হবে। খবরের মধ্যে থাকতে হবে একটা হুঙ্কার। খবরের মধ্যে থাকতে হবে শেষমেশ একটা অ্যাড্রিনালিন হ্রাস করার মতো ব্যাপার। এই যে গোটা বিষয়টা, এই গোটা বিষয়টা হামলে পড়লো সোশ্যাল মিডিয়ায়। মিডিয়ার আরো একটি জায়গা, যেটা প্রিন্ট মিডিয়া বা অডিও ভিজুয়াল মিডিয়ার কথা আমরা বলছিলাম 2004 অব্দি। 2014-তে শুধু সোশ্যাল মিডিয়া নয়, 2014-তে আমি প্রথমে বলছি ডিজিটাল মিডিয়ার কথা। ডিজিটাল মিডিয়া তখন মানে 24/7 ডিজিটাল মিডিয়া, অর্থাৎ আমরা খবরটাকে পড়ছি, কিন্তু আমরা এতদিন খবর পড়তাম হাতে খবরের কাগজ নিয়ে। এখন আমরা খবরটাকে পড়ছি হাতে মোবাইল বা ট্যাব নিয়ে, বা ল্যাপটপে পড়ছি বা কম্পিউটারে পড়ছি। এটা আমি 2014 সালের কথা বলছি, আজ থেকে 10 বছর আগে। মনে মনে রাখতে হবে যে তখন মানুষ ব্রেকিং নিউজে অভ্যস্ত হয়ে গেলেও ডিজিটাল মিডিয়া, অর্থাৎ খবরটা যে ফোনে পড়ারও জিনিস, তখনও মানুষ ওটায় অতটা অভ্যস্ত ছিল না। ফোনটাকে তখনও 2014 সালে আমাদের সাধারণ মানুষ, তখনও সাধারণ ভারতীয়রা তখনও পড়ার অন্যতম বস্তু, পড়ার অন্যতম মাধ্যম হিসেবে, বা পড়াশোনার খুব গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভাবতে পারে। 2024 22শে ডিসেম্বর আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আমরা এই আলোচনায় রয়েছি। আমরা এখন কি দেখছি? আমরা এখন দেখছি যে মানুষ খবরের কাগজ আর হাতে নেয় না, মানুষ বই আর পড়ে না, প্রায় পড়ে না। যতই এই নিয়ে বিতর্ক থাকুক না কেন, বই পড়ছে একটা জেনারেশন অমুক তমুক, কিন্তু দেখা যায় যে মানে আমি যদি তোমাদের জেনারেশন ধরি বা আমাদের জেনারেশন বা তার আগের জেনারেশন, বই পড়া বা কিছু পড়া, বইকে এখন মানুষ বলে হার্ড কপি। বইও বলে, নয় বলে পিডিএফটা দে, নয় বলে হার্ড কপিটা কিনে দে। তো বই বা খবরের কাগজ পড়ার এই যে অভ্যাস হাতে নিয়ে, এটা আর নেই। এখন কি আছে? এখন হচ্ছে হাতে মোবাইল বা সামনে ল্যাপটপ, বা কিছু ল্যাপটপে অনেকটা কসরত করতে হয়, মোবাইলে সেই কসরতটুকুও নেই। তুমি খাটের ডান দিকে শুয়ে, বিছানার ডান দিকে শুয়ে বা বাঁ দিকে শুয়ে তুমি প্যালেস্টাইনের খবর বাঁ দিকে শুয়ে পড়ছো, তুমি ডান দিকে শুয়ে পড়ছো আয়ারল্যান্ডের খবর, কোথায় কি হলো, কোথায় কি ঘটনা ঘটলো, এবং পাচ্ছ খবরটা সুদূর আয়ারল্যান্ড থেকে। তোমার কাছে খবরটা আসতে সময় লাগছে মানে 5 মিনিটে, ঘটনার 5 মিনিটের মধ্যে তুমি জেনে যাচ্ছ, এবং তুমি কি করছো? তুমি সেই বিষয়ে সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা টুইটারে একটা পোস্ট করে দিচ্ছ। এবার এই জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার বিষয়টাও চলে আসে কিরকম। এখন আমরা দেখি যে একসময় আমরা রসিকতা করে বলতাম, বা এই নিয়ে বহু বড় লেখক বা কবি নানা ধরনের অ্যানেকডোটস আছে, আমি সেইখানে যাচ্ছি না সেই জায়গায়, কারণ এই আলোচনায় সেই জায়গাটুকু খুব প্রয়োজনীয় নয়। কিন্তু আমি জাস্ট ছুঁয়ে যাচ্ছি, কারণ সেক্ষেত্রে আমার এই আলোচনায় যেদিকে আমি এখন ঢুকতে যাব, তাতে ঢুকতে সুবিধা হবে, তোমাদেরও একটা কানেক্ট করতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে একটা সময় আমরা বলতাম বাঙালির ঘরে ঘরে কবি, মানে ফেসবুকে একটা সময় সমস্ত প্রোফাইল জুড়ে ছিল কবি, সবাই কবি, সবাই কবিতা লিখছে। এখন আমরা কি দেখি? সবাই শুধু কবিতা লিখছে তা নয়, সেটা তো রয়েছেই, সেটা বাঙালি রন্ধ্রে রন্ধ্রে রক্তে।
খারাপ লিখুক ভালো লিখুক যাই লিখুক না, সে কবিতা নিজের একটা কবি ট্যাগ চায়। তো এখন শুধু কবি ট্যাগও নয়, বাঙালিকে এখন একটা দুর্দান্ত সাংবাদিকও হতে হবে, যে বাঙালি 2004 সালে ব্রেকিং নিউজ দেখে মোহিত হয়ে গেছিল বা মোহিত হওয়ার শুরু, সেই বাঙালি। আমি যদি বাংলা ভাষার চ্যানেলের ক্ষেত্রে বলি, আমি শুধুমাত্র ওই ইনফরমেশনের জন্য তোমাদের জানিয়ে রাখি যে 2005 সালে প্রথম বাংলা ভাষায় 24/7 নিউজ চ্যানেল আসে। আমি যেহেতু ওই ওই টাইম ফ্রেমটা ধরে বলছিলাম, ডিকেড আফটার ডিকেড, সে কারণে 2004টা ধরলাম, যেহেতু আজকে 24 ওইভাবে। বাংলা ভাষায় প্রথম আসে 2005-এ। তো আজ যাকে মানে আমি যেটা স্কুটিটা সাইড, আমি যেটা বলতে চাইছি যে 2024-এ আমরা কি দেখছি, যে কোনো একটা ঘটনা ঘটলো, ধরো যাক জাকির হোসেন কয়েকদিন আগে মারা গেলেন, খুবই আহ, মানে কিংবদন্তি একজন একজন মানুষ আমাদের ভারতীয় সংস্কৃতি, বিশ্বের সঙ্গীত সঙ্গীত সংস্কৃতির কাছেই, শুধু সঙ্গীতের নয়, মানে জাকির হোসেন একটা নাম, আমরা ছোটবেলায় বেড়ে উঠেছি জাকির হোসেনের তবলা শুনে, আহ, আহ, মুগ্ধ হয়েছি বারবার। জাকির হোসেন যেদিন মারা যান, অর্থাৎ ঠিক 7 দিন আগে একটা খবর এলো জাকির হোসেন মারা গিয়েছে। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়লো, খুব স্বাভাবিক, এত বড় একজন মানুষ মারা গিয়েছে। তারপর আবার খবর এলো যে না, ওটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে, জাকির হোসেন তখনও জীবিত। হ্যাঁ, ওনার অবস্থা খুবই মরমর, খুব সুবিধাজনক অবস্থা, শারীরিক অবস্থায় উনি ছিলেন না, কিন্তু এখনো সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। আমি এই একেবারে লেটেস্ট এই আপডেটটা কেন দিলাম, আমি আবার আলোচনার শুরুতে ফিরে যাচ্ছি, যে আমরা শুরু করেছিলাম আলোচনা একটা ছোট্ট শব্দ দিয়ে, পেশেন্স। জাকির হোসেন মারা গেলেন কি গেলেন না, এই যে ফ্যাক্ট চেক করা, যেটা মিডিয়াতে কাজ করার সব থেকে গুরুত্বপূর্ণ বস্তু, যে বারবার আমি আমার ফ্যাক্টটাকে চেক করব, বারবার দেখে নেব যে আমি যেটা লিখতে চলেছি সেই খবরের গুরুত্ব আছে কি নেই, সেটা পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি যেটা লিখতে চলেছি, আমি যদি শুধু খবর লিখি, তাহলে আমি যেটা লিখতে চলেছি সেই ঘটনাটা আসলে সত্যি কিনা, আদৌ হয়েছে কি। শুধুমাত্র দু একজনের কাছ থেকে খবরটা শুনে স্রেফ আমাকে প্রতিযোগিতায় নামতে হবে বলে, বা আমাকে ফার্স্ট হতে হবে, ফার্স্টও না, আমাকে ফার্স্ট হতে হবে। আগে ছিল যে আমরা প্রথম হব, এখন হচ্ছে যে আমাদের ফার্স্টও FASTও হতে হবে, আবার FIRSTও হতে হবে। অর্থাৎ প্রথম হতে হবে শুধু নয়, আমাকে দ্রুততম হতে হবে, মানে হুসেইন বোল্টের থেকেও দ্রুততম হতে হবে আমাকে। আমাকে লাইটের থেকে পারলে দ্রুততম হতে হবে, এতটাই দ্রুততম যে মানুষটা না মরে গেলেও আমাকে লিখে ফেলতে হবে যে মানুষটা মরে গেছে, তাহলে আমি ভিউজ পাবো, আমি এনগেজমেন্ট পাবো, আমি ইমপ্রেশন পাবো ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া থেকে, যেগুলো আমার বিজনেসটা বাড়াবে। অর্থাৎ আমার আর পেশেন্সটা নেই, যে পেশেন্সটা ছিল মিডিয়ার মূল জায়গা। যে পেশেন্স না থাকলে আমি একটা প্রশ্নের ঠিকঠাক উত্তর খোঁজার পেছনে যতটা সময় দেওয়া, এবং মানে সেই সময়টুকু আমি ব্যয় করতে পারবো না, সেই সময়টুকু ব্যয় না করলে খবরটার প্রতি জাস্টিস করা হবে না, ঘটনাটার প্রতি, যে ঘটনাটা আমি লিখতে চলেছি সেই ঘটনাটার প্রতি জাস্টিস হবে না। জাস্টিস কোর্টে একটা দেওয়া হয়, মিডিয়ার মিডিয়ার দায় নয় যে কোনো কিছুর বিচার করা, সেটা মিডিয়ার কাজও নয়। তো মিডিয়ার একটা বেসিক কাজ হচ্ছে যে ঘটনাটুকু ঘটেছে সেই ঘটনাটা আমি যতটুকু লিখছি ততটুকু সত্যি কিনা, এবং সেই সত্যিটার জন্য সেই সত্যিটার খোঁজের জন্য, সত্যের যে অন্বেষণ, সেইটার জন্য আমাকে দরকার হলে ঘন্টার পর ঘন্টা জেগে থাকতে হলে আমাকে জেগে থাকতে হবে, মাইলের পর মাইল হেঁটে যেতে হলে হেঁটে যেতে হবে, আমাকে বহুবার ডেথ থ্রেট যদি আমাকে মানে একদম মৃত্যু হুমকি খেতে হবে, তা আমাকে অটল থাকতে হবে, যে আমাকে সত্যিটা জানতে হবে। নইলে আমি আমার নিজের সঙ্গেও, এবং যারা আমার লেখাটি পড়ছেন বা আমার খবরটি পড়ছেন বা দেখছেন বা শুনছেন,
তাদের সঙ্গে আমি একটা বিরাট প্রবঞ্চনা করব। 2024-এ জাকির হোসেন দেখা গেল যে অনেক বড় বড় আমাদের দেশের মিডিয়া তারা জাকির হোসেনের খবরটা প্রকাশ করে দেন যে জাকির হোসেন মারা গিয়েছে। আবার তারা খবরটা তুলে নিচ্ছে, কারণ ডিজিটাল মিডিয়ায় ওই সমস্যাটা নেই। খবরের কাগজে কি একটা ভুল খবর হলে তোমার আর সংশোধনের কোনো উপায় নেই, কারণ কাগজটা ছেপে বেরিয়ে গেছে, লোকের হাতে চলে গেছে। তোমাকে পরের দিনের একটা সংশোধনের জন্য ওয়েট করতে হবে, যে আমি দিয়ে দিলাম যে আমার একটা ভুল হয়েছিল, আমি একটা কিছু দিয়ে দিলাম ডিসক্লেম। কিন্তু ডিজিটাল মিডিয়ায় সেই ব্যাপারটা নেই। ডিজিটাল মিডিয়া আমি খবরটা এক সেকেন্ডে মুছেও ফেলতে পারি, আমার টেকনোলজি আমাকে সেই ব্যাপারে সাহায্য করছে। তার ফলে হচ্ছে কি, যে আমি খবরটা জাস্ট দিয়ে দিলাম, আমার পেশেন্স রইল না। তো আমি আমাদের একদম আলোচনার শুরুতে যে পেশেন্স নিয়ে কথা বলেছিলাম, সেই পেশেন্স 2024-এ এসে দেখা যাচ্ছে যে মিডিয়ার এই ব্যাপারটা নেই, এবং এই ব্যাপারটা না থাকার জন্য নানা কিছু ঘটে চলেছে। আমি এবার তোমাদের কাছে যাচ্ছি, এই যে আমি যে এতক্ষণ ধরে বললাম এইগুলো, তোমাদের কি কারুর মনে এই পার্টিকুলার এই আলোচনার এই পার্টটা নিয়ে কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে করো, যদি অন্য কোনো ধরনের কৌতূহল থাকে সেটাও তোমরা করতে পারো। কারুর কোনো কিছু জিজ্ঞাসা আছে কি? আচ্ছা, আমাকে একজন লিখেছে নট ইয়েট স্যার। আচ্ছা বেশ। এই আমি আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আমি যতটা বললাম ততটা কি তোমাদের কাছে ক্লিয়ার হলো বিষয়টা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে তো? ওকে। তো আমি আমি কেন প্রশ্নটা করছি যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, কারণ আমি খুব খোলাখুলি বলি, আমি প্রথমেই যেটা বলেছিলাম যে আমি চাই যে যে শুধু আমি না, তোমরাও বলো তোমাদের কথা। কারণ আমি যে নীতির কথা বললাম, যে আইডিওলজির কথা বললাম, যে মিডিয়া মানে কিন্তু আসলে তাই, যে আমি তোমাদের কোনো প্রশ্ন থাকলে তার উত্তর যদি আমার কাছে থাকে আমি দেব, আমার কোনো প্রশ্ন থাকলে তার উত্তর যদি তোমাদের কাছে থাকে তোমরা দেবে। আর আমাদের দুজনের কাছেই যদি কোনো উত্তর না থাকে, তাহলে আমরা এই বৃহত্তর মিডিয়ার একটা অংশ হিসেবে নিজেদের মতো করে সেই উত্তরটার খোঁজে লাগতে পারি। তো সেই কারণেই আমি চাই যে এই সেশনটা ইন্টারেক্টিভ হোক। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের কোনো সংশয় থাকলে বা কিছু থাকলে আমাকে যদি বলো, আমি সেই জায়গা থেকে আলোচনার পরের অংশে ঢুকতে পারি। আচ্ছা, আমার ভাষা বা বুঝতে, মানে কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? না স্যার। না স্যার। থ্যাংক ইউ। তোমরা আমাকে আচ্ছা আরেকটা কথা বলো, সেটা হচ্ছে যে তোমরা কি সোশ্যাল মিডিয়ায় ধরো কোনো ঘটনা ঘটলো, সেই তোমরা কোন কোন সোশ্যাল মিডিয়ায় আছো, মানে মূলত কোন তোমরা কি সোশ্যাল মিডিয়া ইউজ করো নিশ্চয়ই সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, কোন সোশ্যাল মিডিয়ায় আছো? স্যার ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব। ফেসবুক, ইনস্টাগ্রাম, রাইট। আরো একটি সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ার পার্ট, যা আমাদের জীবনকে আচ্ছন্ন করে রাখে, সেটা হচ্ছে টুইটার, বিশেষ করে খবরের ক্ষেত্রে। ইনফ্যাক্ট এখন তো নিউজ হয়ে গেছে হোয়াটসঅ্যাপ, মানে মানে মিডিয়ার, হোয়াটসঅ্যাপও এক ধরনের মিডিয়ার কাজ করে দেয়। কিন্তু ওই যে আমি বললাম যে আমরা যদিও এটা একদমই অন্য আলোচনা, আমি যদি সময় পাই তাহলে এই আলোচনাটা একবার ছুঁয়ে যাব, এটা খুব জরুরি আলোচনার অংশ। যে ফেক নিউজ বলে যে একটা কথা আছে, যে কোন নিউজটা ঠিক আর কোন নিউজটা ভুল। হোয়াটসঅ্যাপে আমরা কোনো একটা ফরওয়ার্ডেড মেসেজ পেলেই আমরা সেটাকে ফরওয়ার্ড করে দিই। আমরা ভাবি যে, ধরা যাক
এরকম কোন একটা মেসেজ যে বাঘের দুধ আছে এবং বাঘের দুধে সোনা পাওয়া যায়। এই যে একজন একজন খুব পরিচিত রাজনৈতিক দলের নেতা বেশ কয়েক বছর আগে বলেছিলেন গরুর দুধে সোনা পাওয়া যায়, এরকম একটি কথা, এবং তা নিয়ে প্রচুর হইচই হয়েছিল। আমি সঙ্গত কারণেই কোনো রাজনৈতিক দল বা তার নেতার নাম এখানে করছি না, কিন্তু সেটা হয়েছিল। আমি ধরা যাক বললাম যে বাঘ দুধ দেয় এবং বাঘের দুধ খুব পুষ্টিকর, হরিণঘাটা থেকে বাঘের দুধ বিক্রি করা হবে, প্রতি লিটারের দাম ধরা যাক 150 টাকা, এবং বাঘের দুধ খেলে আমাদের এই হবে সেই হবে, আমরা 500 বছর বাঁচবো, অমুক তমুক। হোয়াটসঅ্যাপে একটা ফরওয়ার্ডেড মেসেজ এলো, যে লিখেছে সে হয়তো প্র্যাঙ্ক করার জন্য লিখেছে, মানে ইয়ার্কির ছলে লিখেছে, কোনো বন্ধুকে পাঠিয়েছিল, সেই বন্ধু আরেকজনকে পাঠিয়েছে, সে আবার আরেকজনকে। এর ফলে কি হলো যে ধরা যাক 100 জনের কাছে মেসেজটি গেল, এই মেসেজটি 100 জনের মধ্যে 90 জনই হেসে উড়িয়ে দেবে, 10 জন একটু ঘেঁটে যাবে যে সত্যি কি এরকম হয়। এই 10 জন ঘেঁটে যাওয়া মানুষের মধ্যে 5 জন মানুষ অনেক ভেবেচিন্তে বলবেন না এরকম হওয়ার তো কারণ নেই কিছু, তারা ভাববে এবং ভেবে বলবে যে না, তারা একটু আটকাবে যে সত্যি কি এরকম হয়, তারপর আর একটু ভেতরে যখন ঢুকবে তখন তারা বলবে যে না এটা তো, মানে তারা উত্তরটা পেয়ে যাচ্ছে। অর্থাৎ মিডিয়ার যে কাজ, প্রশ্ন এবং উত্তর, সেটা সে নিজের ভেতরে তৈরি করছে ওই সিস্টেমটা, যেটা কি সত্যি নাকি সত্যি নয়, এবং সত্যি আর সত্যি নয়ের মাঝে যে লজিক্যাল ব্রিজ, যে যুক্তি এবং বুদ্ধি এবং সচেতনতার যে একটা আমি বলবো যে ওই তিনজনের যে একটা ত্রয়ীর যে একটা সম্মিলন, সেইটা তো একজন মানুষকে মানুষ করে তোলে। আমার সচেতনতা, যেটাকে অ্যাওয়ারনেস বলা হয়, আমার কমন সেন্স অ্যাওয়ারনেস, এই দুটো না থাকলে খুব সমস্যা মানুষ হিসেবে, জীবনের যে কোনো ক্ষেত্রেই, যে কোনো পর্যায়ে। তেমনি একটি নিউজকে, বিশেষ করে আজকের সময়ে দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপের মতো মাধ্যমে, যার আসলে কোনো গ্রহণযোগ্যতা নেই, সেই মাধ্যমে আমি একটি নিউজকে পেয়ে আমি বিশ্বাস করব কি করব না, করলে আমি কোন ভিত্তিতে করব, কিসের ভিত্তিতে করব। আমি একটা কোনো কিছুকে বিশ্বাস করতেই পারি, কিন্তু কিসের ভিত্তিতে করছি বিশ্বাস, সেই উত্তরটাও আমার মগজে থাকা প্রয়োজন। যে হ্যাঁ, আমি বাঘের দুধে সোনা পাওয়া যায় বা বাঘের দুধ 180 টাকা লিটার দরে বা 150 টাকা লিটার দরে হরিণঘাটায় পাওয়া যাবে, আমি যদি বাল্কে কিনি তাহলে প্রচুর ডিসকাউন্ট পাওয়া যাবে, এই যে নিউজটা আমার কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসছে, এটাকে আমি বিশ্বাস করব কি ভিত্তিতে? কি ভিত্তিতে মানে কোন কোন প্রশ্নের ঠিকঠাক উত্তর পেলে তবে গিয়ে আমি এই খবরটাকে বিশ্বাস করব, সেইটা কিন্তু ওই 5 জনের মধ্যে তৈরি হয়ে যায়, এবং ওই 5 জন যায় না, বাকি পড়ে রইল 5 জন। 90 জন হেসে উড়িয়ে দিয়েছে, 10 জন সংশয়ী ছিল, 10 জনের মধ্যে 5 জন আবার নিজেদের বারবার প্রশ্ন করে উত্তর পেয়ে গেল যে না, মানেনি, বাকি রইল 5 জন। এই 5 জন কি করলো? এই 5 জনের মধ্যে 2 জন আরো ভাবলো, তারা কোনো উত্তর পাচ্ছে না, তারা ঘেঁটে যাচ্ছে, কারণ তাদের কাছে যাদের মাধ্যমে এটা এসছে, ধরা যাক তাদের স্কুলের টিচারই তাদের পাঠিয়েছে, এবার টিচারকে অবিশ্বাস করবে, মানে টিচারের পাঠানো, ধরা যাক বায়োলজির টিচারই পাঠিয়েছে তাকে, হতেই পারে এবং হামেশাই ঘটছে, টিচারকে তারা অবিশ্বাস করবে কি করে? তারা করতে পারছে না, তাদের প্রচন্ড সংশয়,
কিন্তু তাদের যুক্তিবোধ বলছে যে এটা হওয়ার সমস্যা। তারা দুজনকে আমি সাইডে রেখে বাকি তিনজনের দিকে যাচ্ছি। সেই তিনজন অলরেডি বাঘের দুধ কিনতে হরিণঘাটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, এবং হরিণঘাটায় যদি বাঘের দুধ না পাওয়া যায় তাহলে তারা হরিণঘাটার গোটা কারখানাতে আগুনও জ্বালিয়ে দিতে পারে রাগে, যে আমি এত দূর থেকে, ধরা যাক সে বিহার থেকে আসছে হরিণঘাটার দুধ নিতে, কারণ সে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মেসেজে, মানে হোয়াটসঅ্যাপের মেসেজে সে দেখেছিল যে ওই বাঘের দুধ আমি যদি খাই, ধরা যাক তার চাকরি নেই, তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গেছে, সে সমাজে সবার দ্বারা পরিত্যক্ত, তাকে কেউ মানে শ্রদ্ধা করে না, ভালোবাসে না, কিচ্ছু করে না। সে দেখেছিল যে বাঘের দুধ যদি খাওয়া যায়, ওই দুধ, তাহলে কি হবে, শক্তি হবে, বল হবে, তার সাংঘাতিক শরীর স্বাস্থ্য, রূপ, আকর্ষণ, বুদ্ধি, মানে সমস্ত কিছু, মানে মাত্র 180 টাকায় বা 150 টাকায় জীবনের চরমতম স্বাচ্ছন্দ্য, আনন্দ সব হাতের মুঠোয়। এই আশায় সে রওনা দিয়ে দিয়েছে। তার মতো আরো দুজনও রয়েছে, যে তিনজন দেশের বা বিদেশের বা রাজ্যের বা জেলার বিভিন্ন প্রান্ত থেকে হরিণঘাটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। অনেক আশা নিয়ে রওনা দিয়েছে যে আমি যদি ওটা পেয়ে যাই তাহলে আমাদের জীবনের এত কষ্ট, এত কিছু তা দূর হয়ে যাবে। তাদের আর প্রশ্ন করার মতো মাইন্ডসেটই ছিল না নিজেকে। তারা ওই একটা খবরের মধ্যে, ওই একটা মিথ্যের মধ্যে জীবনের সব থেকে বড় সত্যিকে খুঁজে নেওয়ার চেষ্টা করেছিল। এই জন্য তারা হেঁটেছিল হরিণঘাটার দিকে, এবং তারপর তারা যখন ঢোকে হরিণঘাটাকে গিয়ে জিজ্ঞাসা করে যে কোথায় বাঘের দুধ, কোথায় অমুক তমুক, তখন সবাই দেখে পাগল টাগল অমুক তমুক বলে যখন আবার বুলি করতে আরম্ভ করে, তারপর দেখা যায় যে তারা রাগে ভাঙচুর চালাচ্ছে, কিছু জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারপর পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তাদের। এই যে তিনজন মানুষ, আমাদের মিডিয়ার উদ্দেশ্য হওয়া উচিত বলে আমি এখানে কোনো বাণী দিচ্ছি না বা কিছু, কিন্তু মিডিয়ার উদ্দেশ্য হওয়া উচিত বলেও না, এই বলবো যে মিডিয়ার কাজ হচ্ছে এই তিনজনকেও এম্পাওয়ার্ড ফিল করানো। যাদের কোনো আশা নেই, এম্পাওয়ার্ড ফিল করানো মানে এই নয় যে আমি মিথ্যে আশা দেব। এম্পাওয়ার্ড ফিল করানো মানে এই নয় যে আমি বলবো যে ওই যে তুমি এখানে একটা তোমার বাড়ির সামনে একটা এলডোরাডো রয়েছে, ওই জঙ্গলে গেলেই তুমি লক্ষ কোটি টাকার গুপ্তধন পাবে, এইটা নয়। এম্পাওয়ার্ড ফিল করানো এই জায়গা থেকে যে তোমার সামনে যে সত্যিটা আছে সেই সত্যিটাকে তুমি অ্যাকসেপ্ট করতে শেখো, এবং শিখে তুমি কিভাবে শিখবে সেটাকে অ্যাকসেপ্ট করবে তোমার সচেতনতা, তোমার কমন সেন্স, এগুলো অ্যাপ্লাই করে, পেশেন্স রেখে। মানুষের যতই পয়সা থাকুক, যতই ক্ষমতা থাকুক, মানুষ যদি সচেতন না হয়, মানুষ যদি যুক্তি এবং প্রশ্নকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, অন্ধবিশ্বাসের উপর এগিয়ে যেতে থাকে, তাহলে মানুষ কখনো এম্পাওয়ার্ড হয় না। মানুষের জীবনের একটা বড় পার্টই হচ্ছে বহু উত্তরকে খুঁজে বেড়ানো। মিডিয়া সেখানে একটা সাপোর্ট সিস্টেম, এবং এই উত্তরকে খুঁজে বেড়াবো আমি যে যুক্তি এবং যে সচেতনতা, এইগুলোর মাধ্যমে
এবং যে ইনফরমেশন, ডেফিনেটলি ইনফরমেশন এর মাধ্যমে সেইগুলো আমি আরো অনেক কিছুর মতোই, জীবনের আরো অনেক কিছু অংশের মতোই মিডিয়া থেকেও সংগ্রহ করি। এটাই ছিল একটা আইডিওলজিক্যাল পরিস্থিতি, মানে মানে একটা খুব আইডিয়াল পরিস্থিতি। সেইটা ভেঙে গেছে। ভেঙে গিয়ে এই যে আমি যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির বা এই যে খবরের এখন যেটা আমি বললাম সেইটা, ধরো জাকির হোসেন মারা যাওয়ার পর আমার পরিচিত এমনকি মিডিয়ার সঙ্গে যুক্ত মানুষরাও পোস্ট দিয়ে দিয়েছিলেন, মানে ওই খবরটা আসার পর। তার আগে বাংলার একজন খুব বিখ্যাত বাঙালি, বাংলা সংস্কৃতি জগতের খুবই বিখ্যাত একজন নাট্যকার, অভিনেতা, লেখক মনোজ মিত্রকে নিয়েও সেই একই জিনিস হয়েছে। বারবার দেখা যাচ্ছে প্রত্যেকদিন সকালে উঠে ঘুম থেকে কারোর না কারো পোস্টে আমরা সেই সময় দেখতে পাচ্ছি যে মনোজ মিত্র প্রয়াত। অ্যাপারেন্টলি খবরটা শুনলে, মানে অ্যাপারেন্টলি পরিস্থিতিটা দেখলে খুব ইউটোপিক মনে হয়, খুব হাস্যকরও মনে হয় যে কোন জায়গায় রয়েছি, কোন অবস্থায় রয়েছি। তারপর যখন ভেতরে ঢোকার চেষ্টা করি তখন মনে হয় যে কোন অন্ধত্বের মধ্যে আসলে রয়েছি আমরা, এবং প্রতিনিয়ত আমরা এতটাই অন্ধ আমরা বুঝতে পারছি না যে আমরা নিজেদের এই প্রগাঢ় অন্ধত্বকে কি চূড়ান্ত নগ্নভাবে সেলিব্রেট করে যাচ্ছি বুক ফুলিয়ে। একজন মানুষ মারা গিয়েছেন, আদৌ মারা গিয়েছেন কিনা তাও আমার জানার প্রয়োজন নেই, মানুষটা মারা গেছে এটুকু জানলেই আমার চলবে কেউ একটা বললে। একজন মানুষ, তার জীবন, সেই মানুষটা বেঁচে আছে কি নেই সে, মানে আমি তার বাড়িতে একটা ফোন করে বা অন্য কোনো ঠিকঠাক মাধ্যম থেকে একটা ফোন করে খবরটা নিয়ে তারপর খবরটা প্রকাশ করব, এই সামান্য ধৈর্যটুকু। মিডিয়ার সঙ্গে তোমরা যদি ভবিষ্যতে যুক্ত থাকতে চাও বা এখনই যদি কেউ যুক্ত হয়ে পড়ো, তাহলে তোমরা যা কিছুই করো না কেন, আমার তোমাদের কাছে একটাই আহ, আহ, অনুরোধ বলো বা খুব খুব আহ, খুব মন থেকে দেওয়া একটা পরামর্শ বলো, তা হচ্ছে যে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে শিখো বাবা, নইলে নইলে খুব খুব সমস্যা। ধৈর্য যদি না ধরি তাহলে আমরা কখন অন্য অন্যের কাছে হাস্যকর হয়ে উঠবো তা আমরা নিজেও বুঝতে পারি না। কারোর কোনো প্রশ্ন আছে? কিছু কিছু বলার আছে সেটা বলো, আমি তারপর আলোচনার আরেকটি অংশে ঢুকছি এবার। স্যার আমার মানে এর বাইরের একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ সরি, হ্যাঁ বলো কি বলছো, কেটে গেল তোমার কথা। স্যার আমার মানে এই টপিকের বাইরের একটা প্রশ্ন আছে। হ্যাঁ শিওর, বলো। যেমন যেমন স্যার আমাদের মানে এক্সামে কোশ্চেন আছে, রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট কপি ফর আ নিউলি লঞ্চড সফট ড্রিঙ্ক, কিংবা write a newspaper report on the recent discovery of a new planet in the solar system. স্যার আমি যদি সোশ্যাল মিডিয়ার সাথে মানে বাই এনি চান্স মানে খুব আপডেট না থাকি, তাহলে স্যার মানে কিভাবে রিভিউ দিব বা ক্রিটিক্যালি এগুলোকে লিখবো আর কি? বেশ, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। আমি তোমার কাছ থেকে একটা মিনিট সময় একটু চেয়ে নিচ্ছি, আমি তোমার প্রশ্নটা আবার তুমি একটু রিপিট করলে ভালো হয়। আমার একটা নয়েজ আসছে, আমি নয়েজটা একটু বাদ দিয়ে নিই। আমি একটা মিনিট, তুমি আমাকে সময়টা দাও। তুমি আবার প্রশ্নটা করো আমাকে প্লিজ, আমরা সেটা নিয়ে কথা বলবো।
হ্যাঁ, তোমার প্রশ্নটা আর একবার বলবে প্লিজ। হ্যাঁ স্যার। হুম স্যার যেমন আমাদের এক্সামে কোয়েশ্চেন আছে, হুম। রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট কপি তুমি ফর কি আ তুমি নিউ। কি ডিপার্টমেন্ট, মানে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ো তো? হ্যাঁ স্যার। তোমার কি কোন ইয়ার? স্যার থার্ড ইয়ার 5th সেমিস্টার। ওকে ওকে ওকে, বেশ, হ্যাঁ প্রশ্নটা করো। হ্যাঁ স্যার। রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট কপি ফর আ নিউলি লঞ্চড সফট ড্রিঙ্ক, হুম কিংবা এই টাইপের প্রশ্ন, রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন দ্য রিসেন্ট ডিসকভারি অফ আ নিউ প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম। হুম। স্যার আমি চান্স যদি এগুলোর সাথে আপডেট না থাকি বা সোশ্যাল মিডিয়ার সাথে খুব একটা আপডেট থাকতে না পারি, তাহলে কিভাবে মানে লিখবো আর কি, ক্রিটিক্যালি বা এর পিছনে রিভিউ দেওয়া বা আর কিছু। হুম হুম হুম, বুঝতে পেরেছি। বেশ, দীপা, তুমি যে প্রশ্নটা করেছো খুব ঠিকঠাক প্রশ্ন। আমি আমি উত্তর দিচ্ছি, উত্তর দেওয়ার চেষ্টা করছি এটা। এবং এটা খুব বড় আলোচনারও একটা বিষয়, যে এই যে তুমি যে প্রথমে জানতে চাইলে যে একটা একটা সফট ড্রিঙ্কের জন্য অ্যাডের কপি লেখার জন্য, বা আহ, নতুন একটা গ্রহ আবিষ্কার হয়েছে বা দেখা গেছে সেইটা নিয়ে একটা রিপোর্টিং লেখার জন্য তুমি সোশ্যাল মিডিয়ার প্রতি, সোশ্যাল মিডিয়ার ওপর যদি তোমার মানে তোমার ওপর যদি সোশ্যাল মিডিয়ার অতটা ইম্প্যাক্ট না থাকে বা অতটা ব্যবহার না করো, তাহলে কিভাবে তুমি খবরটাকে ট্রেস করবে, বা কিভাবে খবরটার সঙ্গে, আমি ট্রেসের থেকেও আমি একটা অন্য শব্দ ব্যবহার করব এখানে, যে কমিউনিকেট করবে। কারণ আহ, খবরটাকে ট্রেস করা বা চেস করা, এই দুটোর মধ্যে একটা একটা না অধৈর্যতার একটা একটা অধৈর্য একটা ব্যাপার থাকে, ইমপেশেন্সের একটা ব্যাপার থাকে। খবরটার সঙ্গে কমিউনিকেট করা বা কানেক্ট করার সঙ্গে পেশেন্সের একটা যোগ থাকে, যেটা খুব জরুরি। তো এই খবরটার সঙ্গে তুমি কমিউনিকেট কিভাবে করবে? আর মিডিয়ার জন্য কিন্তু আসল শব্দ হচ্ছে কমিউনিকেশন, কমিউনিকেট করা, ট্রেস করা বা চেস করা নয়। সেটা আমি ব্রেকিং নিউজের ক্ষেত্রে আমাকে চেস করে একটা কিছু দিতে হবে। ইটস ফাইন, ইটস পার্ট অফ দ্য গেম। আই কমপ্লিটলি accept that, agree to that, কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস থিং, এই যে কমিউনিকেট করা, ধরো একটা খবরকে তুমি কমিউনিকেট করবে কি করে? এখানে সোশ্যাল মিডিয়া না থাকলেও কোনো অসুবিধা নেই। তোমার কাছে যদি ইন্টারনেট থাকে, আমি ধরে নিচ্ছি তোমার কাছে ইন্টারনেট আছে, তুমি ইন্টারনেট ব্যবহার করছো, যে কারণে তুমি এই আলোচনায় অংশ নিতে পেরেছো। তোমার ফোনে যদি ইন্টারনেট থাকে, তোমার বাড়িতে যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে, সেক্ষেত্রে তুমি যেটা করবে, যে আমি তোমাকে কয়েকটা জিনিস বলে দিচ্ছি, এগুলো করলে সুবিধা হয়। সেটা হচ্ছে, তুমি প্রথমে এই প্রশ্নটাকে নিয়ে যেখান থেকে আমরা সকলেই, মানে রাজা থেকে, মানে সবাই, সব ধরনের মানুষই, সমাজের সব ধরনের মানুষই সাধারণত যেখান থেকে তথ্যটা সংগ্রহ করে, সেই গুগলের কাছে যাওয়া। এবং গুগলে তুমি সার্চ করলে যে অমুক ঘটনা আদৌ ঘটেছিল কিনা। যদি না ঘটে থাকে, তাহলে তোমাকে একটা কাল্পনিক রিপোর্টিং বানাতে হবে, যেখানে রিপোর্টিং এর যে মূল যে ব্যাপারটুকু, রিপোর্টিং এর একদম মিডিয়ার লেখালেখির অনেক ধরনের পার্ট থাকে। সেই জায়গাটা আমি আর একটু প্রোফাউন্ডলি ঢুকছি, এই আলোচনার মাধ্যমেই ঢুকছি। তার মধ্যে একটা জায়গা হচ্ছে রিপোর্টিং, অর্থাৎ যা ঘটছে তা, এবং সেই ঘটাটাকে আমি আমি কিভাবে দেখছি সেটা বড় কথা নয়, যেটা ঘটছে আমাকে সেটা লিখতে হবে। আমি সেই ঘটাটাকে মানতে পারছি কিনা, সেটা আমার বুকে আঘাত করছে কিনা বা ইয়ে করছে কিনা, দ্যাট অ্যাবসলিউটলি ডাজন্ট ম্যাটার। হোয়াট অ্যাকচুয়ালি ম্যাটার্স অ্যান্ড হোয়াট অ্যাকচুয়ালি কাউন্টস, সেটা হচ্ছে যে যা ঘটেছে তা আমি পুঙ্খানুপুঙ্খু ঠিকভাবে, ওই যে রিপোর্টিং এর যে প্রশ্নগুলো আছে, যে হাউ, ওয়্যার, হু যদি থাকে কিছু, হুইচ, ওয়েন, হ্যান ত্যান, জাস্ট এইটা মিলিয়ে, এই প্যাটার্নটা মিলিয়ে আমি খবরটা লিখে দিচ্ছি কিনা। তো তুমি গুগল থেকে ইউ ক্যান গ্যাদার দ্য ইনফরমেশন ফ্রম ইন্টারনেট, মানে প্রিসাইসলি ফ্রম গুগল,
এবং তারপর ইনফরমেশনটা পাওয়ার পর ধরা যাক দেখা গেল যে ওই ইনফরমেশনটা আসলে এমন কিছু ঘটেনি। আমার ধারণা এমন কিছু ঘটবে বলেই তাই জন্য তোমাকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে, এমন কিছু না ঘটলে তো হতো না। ক্যাম্পেইনের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, আমি সেটা পরে যাচ্ছি। আমি আপাতত এই রিপোর্টিং এর জায়গাটা দেখি যে এমন কিছু যখন ঘটেছে তাহলে তুমি সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবে এবং তথ্য সংগ্রহের পর সেটা নিজের মতো করে লেখা ওই প্যাটার্নটা মেনে। সোশ্যাল মিডিয়ার উপর তোমার কোনো রকম ভরসা এক্ষেত্রে না করলেও তুমি ইজিলি পারবে গুগল থেকে। ইউ জাস্ট হ্যাভ টু টাইপ যে এইটা ঘটেছে এবং এবং এখান থেকে আমি তথ্যটা পেলাম। হ্যাঁ দীপা বলো, তুমি হাত তুলেছো। স্যার আমার কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ছিল আমি মানে এক্সাম হলে কিভাবে লিখবো, তখন তো আমার কাছে ও আচ্ছা আচ্ছা, এক্সাম, ও আচ্ছা আচ্ছা, আই সি, আচ্ছা আচ্ছা, আই এম সরি। এক্সাম হলে কিভাবে লিখবে, দেখো এইটা তো তুমি যেভাবে মানে রিপোর্টিং কিভাবে লিখতে হয় তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার সেইটা তাহলে তোমার মানে এক্সাম হলে তুমি কিভাবে লিখবে, রিপোর্টিং যেভাবে লেখা হয় সেইভাবে তুমি লিখবে, আর তোমার ভাষার উপর দক্ষতা, এটা ছাড়া আর কি। হ্যাঁ স্যার, আমার কাছে যদি ইনফরমেশনটা না থাকে, আমি খুব মানে ওই ব্যাপারটা না জানি, তাহলে এক্সাম হলে কিভাবে লিখবো সেটাই বলতে চাইছিলাম। ও, ইনফরমেশন তোমার কাছে না থাকলে রিপোর্টিং তুমি দেখো, আইডিয়ালি যেটা ব্যাপার সেটা হচ্ছে রিপোর্টিং এর মূল আকরটাই হচ্ছে ইনফরমেশন। তোমার কাছে যদি কোনো ইনফরমেশন না থাকে তুমি বানিয়ে লিখতেই পারো। বানিয়ে লিখতে গেলে তোমাকে কিছুটা কল্পনা করতে হবে আর ভাষার উপর একটা দুর্দান্ত জোর থাকতে হবে। তবে রিপোর্টিং এর ক্ষেত্রে তোমার কাছে যদি ইনফরমেশন না থাকে, কোনো রকম ইনফরমেশন না থাকে, তাহলে পরীক্ষার হলে বসে তুমি এই প্রশ্নের কি উত্তর দেবে, যদি না তোমার কল্পনা, ধরা যাক তোমার কাছে কল্পনা শক্তিও নেই, তোমার কাছে ভাষাটাও নেই, তাহলে রিপোর্টিং এ তুমি কি লিখবে, ইনফরমেশনটাও তোমার কাছে নেই। এর সহজতম উত্তর হচ্ছে, শুনতে খারাপ লাগলেও, যে ওটাকে তোমাকে ছেড়ে আসতে হবে। কারণ রিপোর্টিং এর ক্ষেত্রে ইনফরমেশনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমি বললাম। এখানে কল্পনার আইডিয়ালি কোনো স্থান নেই। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? তোমার কাছে যদি ইনফরমেশন না থাকে তাহলে তোমার ওয়েপন, অস্ত্র হবে দুটো জিনিস। পরীক্ষার হলের জন্য এই পার্টিকুলারলি বলছি। যদিও এই গোটা আলোচনাটা এতক্ষণ ধরে আমি যে করলাম, এখানে পরীক্ষার হলে কিভাবে আমি প্রশ্নের উত্তর দেব সেটা ভেবে আমি আলোচনাটা শুরু করিনি। আমি আলোচনাটা আসলে শুরু করেছিলাম এই ভেবেই, এবং এইভাবেই চলছে যে এখান থেকে বেরোনোর পরও তোমরা মিডিয়ার সঙ্গে যুক্ত থাকতে চাইলে, মিডিয়ায় আরো বড় বড় কাজ করতে চাইলে, তাহলে কি কি মাথায় রেখে এগোলে তোমাদের সুবিধা হতে পারে বলে আমার মনে হয়, সেই জায়গা থেকেই আমি আলোচনাটা শুরু করেছিলাম। বাট দ্যাটস ফাইন, মানে তুমি নিজের সুবিধা মতো প্রশ্ন করেছো, তাতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তুমি এই জিনিসটা বলছি দীপা তোমায়, যে আমাদের তিনটে অস্ত্র থাকে পরীক্ষার হলে এই ধরনের ক্ষেত্রে। কি অস্ত্র? একটা হচ্ছে ইনফরমেশন, একটা হচ্ছে ইমাজিনেশন, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ধরা যাক তোমার কাছে ইনফরমেশনটা নেই, কিন্তু তোমার কাছে ইমাজিনেশনটা আছে আর ল্যাঙ্গুয়েজটা আছে, তুমি লিখে ফেলো, তুমি লিখে ফেলো তোমার মতো করে। তারপর যিনি খাতা দেখবেন তিনি যদি দেখেন যে অসম্ভব ভালো একটি ইংরেজিতে তুমি খুব গুছিয়ে লিখেছো, despite not having the proper information, তাহলে তাহলে তুমি মানে আমি 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 সেই জায়গায় থাকলে আমি অবশ্যই তোমাকে অ্যাপ্রিসিয়েটই করতাম যে তোমার কাছে ইনফরমেশন নেই, কিন্তু তুমি পরীক্ষার ওই সময় উপস্থিত বুদ্ধি দিয়ে, প্রেজেন্স অফ মাইন্ড, দ্যাট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট মিডিয়ার ক্ষেত্রে।
যে একটা খবরে যখন আমার হাতে কিচ্ছু নেই, আমি এই আইডিয়াল এই সিচুয়েশনটাকে ধরে আমি আমাদের বাইরের জগৎকে একটু ডিফাইন করতে পারি। মানে বাইরের মিডিয়াতে, তোমরা যদি মিডিয়াতে বড় হয়ে একটু হয়ে কাজ করতে চাও, তাহলে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, যে প্রেজেন্স অফ মাইন্ডকে আমি কিভাবে ব্যবহার করব যখন আমার কাছে সব থেকে বড় অস্ত্রটা নেই। আমাকে খুঁজতে হবে যে আমার অন্য অস্ত্রগুলো কি। একটু খুঁজলে আমি দেখবো যে আমার কাছে একটা না দুটো অস্ত্র ঠিকই আছে, যেটা দিয়ে আমি কাজটাকে করে ফেলতে পারবো, কাজটাকে বের করে আনতে পারবো। অস্ত্র, ফাঁকিবাজি নয়। কাজটাকে বের করে আনার জন্য আমি যদি নিজের অস্ত্রের উপর নির্ভর করে কাজটাকে বের করে আনতে চাই, নিজের ফাঁকিবাজির ওপর বা ওপর চালাকির ওপর নয়, নিজের অস্ত্র, সেগুলো তো ফাঁকিবাজি বা ওপর চালাকি তো অস্ত্র নয়। নিজের অস্ত্র কি ভাষা, নিজের অস্ত্র কি ইমাজিনেশন, নিজের অস্ত্র কি এক্ষেত্রে ইনফরমেশন। ওর কাছে বড় অস্ত্রটাই নেই, ইনফরমেশনটা নেই রিপোর্টিং এর ক্ষেত্রে। তখন কি করতে হবে? ভাষা, তাহলে ইমাজিন করে একটা কিছু লিখতে হবে, এমন কিছু লিখতে হবে, এমন কিছু পরীক্ষার খাতার জন্য। এটা প্রিসাইসলি বলছি, একেবারে এতক্ষণ যেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম তার সঙ্গে এটার সরাসরি যে খুব সম্পর্ক আছে তা নয়, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ অংশ, যে আমি প্রেজেন্স অফ মাইন্ডকে কিভাবে ব্যবহার করব, উপস্থিত বুদ্ধিকে কিভাবে ব্যবহার করব, যে আমার কাছে যে অস্ত্রটুকু আছে আমি সেটা দিয়ে এমন ভাবে লিখব যাতে ঘটনাটাকে সম্পূর্ণ, আমি না জেনেও ঘটনাটাকে নিয়ে এমন কিছু ভাবে তৈরি করলাম যাতে ঘটনাটাকে সত্যির মতো একদম দেখায়, অ্যাটলিস্ট সত্যি রিপোর্টের মতো দেখায়। ডেফিনেটলি এই প্র্যাকটিসটা মানে খুব আইডিয়াল প্র্যাকটিস নয়, মানে একেবারেই আইডিয়াল প্র্যাকটিস নয় মানে কার্যক্ষেত্রে, কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন আর উত্তরের যে একদম ফাস্ট যে জীবন, যেখানে এবং নাম্বার ভিত্তিক যে জীবন, সেই জায়গায় এটা খুবই কার্যকর একটা পদ্ধতি, যে তুমি ইমাজিন করে লেখো। ইউ ক্যান ইমাজিন, ইউ মানে ইউ ডোন্ট নিড টু ফোর্স ইউরসেলফ টু ইমাজিন এনিথিং। ইমাজিনেশনের ব্যাপারটা আমাদের, মানুষ ইমাজিন করতে পারে, যে কারণে বাকি প্রাণীদের থেকে মানুষের পার্থক্য এখানেই। ধরা যাক আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট একটা জিনিস ছুঁয়ে যাই তোমাদের, যে আমরা, তোমরা হয়তো অনেকেই জানো যে স্পেনে একটা খুব বিখ্যাত খেলা হচ্ছে বুল ফাইট, তাই তো? ষাঁড়ের লড়াই। তো ওই বুল ফাইট খেলায় যারা অংশ নেন তাদের বলা হয় মাতাদোর। তো এই মাতাদোররা কি করেন? তারা একটা লাল কাপড় দেখিয়ে ষাঁড়টাকে উত্তেজিত করেন এবং ষাঁড় তার দিকে ধেয়ে আসে, কিন্তু ষাঁড় আর মাতাদোরের হদিশ পায় না, মাতাদোর সুরুত করে বেরিয়ে যায়। খেলাটা খুবই নির্মম, খেলাটা কে আমি সমর্থন করছি না, কিন্তু খেলাটার উদাহরণ আমি দিচ্ছি একটা জিনিস বোঝানোর জন্য, এই ইমাজিনেশনের ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য। যে বুলফাইট খেলাটা হচ্ছে, ধরা যাক 400-500 বছর ধরে তো হবে, তার বেশি বই কম না, কয়েকশো বছর ধরে চলছে এটা। এই যে ষাঁড় একটা মাতাদোরের দিকে ছুটে আসছে, ধরা যাক উত্তর থেকে দক্ষিণ দিকে ছুটে আসছে। আজ থেকে 300 বছর আগে এই ষাঁড়ের কোনো পূর্বপুরুষ, তার দাদুর 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 দাদু বা ঠাকুমার 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 যেই হোক, তারাও ঠিক একইভাবে উত্তর থেকে দক্ষিণ দিকেই ছুটে এসেছিল, ওই মাতাদোরের দিকে, মানে এই মাতাদোরের কোনো পূর্বপুরুষের দিকে। এই ষাঁড়টাও ওইভাবেই ছুটে আসছে, কিন্তু মাতাদোরের পূর্বপুরুষ ষাঁড়কে যেভাবে আহ কি বলবো উত্তেজিত করতো, ট্রিগার করতো, এই মাতাদোর সেইভাবে হয়তো করছে না, সে অন্য কোনো নতুন পদ্ধতি বার করেছে, ইমাজিন করে, কল্পনা করে, যে আমার পূর্বপুরুষ এভাবে করতো ঠিক আছে, কিন্তু আমি অন্যভাবে করব।
দুজনের উদ্দেশ্য একই, ষাঁড়টাকে বোকা বানানো, কিন্তু দুজনের পদ্ধতি আলাদা। কেন আলাদা? কারণ দুজনে দু রকম ভাবে পদ্ধতিকে কল্পনা করেছে। অথচ ষাঁড়ের যেহেতু কল্পনা শক্তি নেই, তাই ষাঁড়কে বোঝা সহজ, যে কারণে মানুষকে বোঝা খুব অত সহজ নয়, কারণ মানুষের কল্পনা শক্তি আছে। আমি মঙ্গলবার যে জিনিস কল্পনা করে নিজেকে চালনা করেছি, বুধবার তার একেবারে বিপরীত জিনিস কল্পনা করে নিজেকে চালনা করতে পারি, কারণ আমি মানুষ এবং আমার ইমাজিনেশন আছে, কল্পনা শক্তি আছে, এবং সেটাকে ব্যবহার করার ঠিকঠাক মতো ক্ষমতাও রয়েছে। তাই জন্য ইমাজিনেশন খুব গুরুত্বপূর্ণ একটি টুল, মিডিয়ার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটি টুল। কিন্তু আমাকে বুঝতে হবে আমার প্রায়োরিটিটা কি, আরো বড় কথা যে আমার উদ্দেশ্যটা কি, যে আমি ইমাজিনেশনের মাধ্যমে মানুষকে বোকা বানাবো, নাকি ইমাজিনেশনের মাধ্যমে মানুষকে ঠিকঠাক রাস্তাটা দেখানোর একটা একটা উপায় বের করে দেব। এই প্রসঙ্গে, আচ্ছা, তোমার তোমার পরবর্তী প্রসঙ্গে আমি যাই। এই ইমাজিনেশনের জায়গা থেকে আমি ঢুকছি এই সফট ড্রিঙ্কের অ্যাড। সফট ড্রিঙ্কের অ্যাড যখন তুমি লিখবে, এইখানে তোমার কোনো ইনফরমেশন না পেলেও চলবে। এইটা কার্যক্ষেত্রে যখন তুমি অ্যাডের কপি লিখবে, অ্যাডভার্টাইজমেন্ট এর যে বিপুল দুনিয়া, সেটাও মিডিয়ার একটা খুব বড় অংশ। এবং এই দুনিয়াটা মূলত এই দুনিয়াটা চালিত হয় কিন্তু ক্রিয়েটিভিটির মাধ্যমে। কল্পনা শক্তি এখন অনেকটাই বদলে গেছে, আমি সেই সব জায়গায় ঢুকছি না, কিন্তু মূল যে আকরটা সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। অর্থাৎ একটা দুর্দান্ত ক্যাচ লাইন, একটা একটা সাংঘাতিক কিছু, একটা স্লোগান, একটা দুর্দান্ত মানে অতি মানে একদম কি বলবো মনোমুগ্ধকর একটা কপি, 100 শব্দের বা 150 শব্দের বা 200 শব্দের। এই যে কাজগুলো, এই কাজগুলোর সঙ্গে ক্রিয়েটিভিটির একটা সরাসরি যোগ আছে। রিপোর্টিং এর ক্ষেত্রে ক্রিয়েটিভিটির অত যোগ নেই, মানে হার্ডকোর রিপোর্টিং এর ক্ষেত্রে। তুমি যে প্রশ্নটা করলে সফট ড্রিঙ্কের বিজ্ঞাপন, সেটা লেখার ক্ষেত্রে ক্রিয়েটিভিটির একটা সরাসরি যোগ আছে। এবং শুধু ক্রিয়েটিভ মানুষ হলেই হবে না, তাকে মানে ক্রিয়েটিভ মানুষের অনেক রকম ধরন হয়, তো তাকে সবসময় আপ টু ডেট থাকতে হবে এই অ্যাডের ক্ষেত্রে। কারণ আজকে আমি যে ভাষা ব্যবহার করছি, কালকে আমি সেই ভাষা ব্যবহার করলে হতেই পারে যে কালকে মানুষের সেই ভাষাটাকে পুরনো মনে হলো। আর যদি পুরনো মনে হয়, যেহেতু এখানে একটি পণ্যের বিজ্ঞাপন বা প্রোডাক্ট বেচার একটা বিষয় থাকে, তো আমার ভাষা একদিনে আমার প্রোডাক্টকে পুরনো বানিয়ে ফেলতে পারে। আমার ক্যাচ লাইন যদি ঠিকঠাক না হয়, হতেই পারে যে একদিনে আমার প্রোডাক্টটাকে মানুষের পুরনো লাগতে আরম্ভ করলো। মানুষ অধিকাংশ ক্ষেত্রে কোনো প্রোডাক্ট কেনে তার সম্বন্ধে কি দুর্দান্ত ক্যাচ লাইন লেখা হলো তা দিয়ে নয়। মানুষ প্রোডাক্টটা কেনে সেই প্রোডাক্টের গুণমানের উপর একটা বিশ্বাস থেকে, বা একটা যেটাকে আমরা নানাভাবে ব্র্যান্ড ভ্যালু বলতে যা বোঝাই মূলত। কিন্তু বিশেষ করে কোনো নতুন প্রোডাক্টের ক্ষেত্রে মানুষের মনে সেই প্রোডাক্টটি সম্বন্ধে যে আকর্ষণ তৈরি করা, মানুষের মনে সেই প্রোডাক্টটি সম্বন্ধে নানা ধরনের কমিউনিকেশনের বীজ তৈরি করে দেওয়া, মানে মানুষের মনটাকে ফিট করানো, খাওয়ানো যে এরকম একটা জিনিস আসছে। অর্থাৎ একটা মানুষের মনের ভিতর একটা স্পেস তৈরি করে রাখা ওই প্রোডাক্টটার জন্য। সেইটা করার জন্য ক্যাচ লাইনের ভূমিকা অনস্বীকার্য। দুর্দান্ত ক্যাচ লাইন লেখার ভূমিকা অনস্বীকার্য। ক্যাচ লাইন এবং
সেই বিজ্ঞাপনের আরো যদি ভিজুয়াল কিছু ব্যাপার থাকে, কারণ বিজ্ঞাপন শুধুমাত্র এখন আর পড়ার নয়, বিজ্ঞাপন এখন দেখারও, সবকিছুই আমাদের সবকিছু এখন অডিও ভিজুয়াল মিডিয়ামে হয়ে গেছে। তো সেই জায়গা থেকে তুমি অ্যাড কপি লেখার সময় সম্পূর্ণভাবে তোমার ইমাজিনেশন এবং ক্রিয়েটিভিটির উপর বিশ্বাস থেকে বানানো একটা জিনিস। তবে এই জিনিসটা মাথায় রাখা যে তুমি এটাকে বেচতে হবে, তোমায় এমন কিছু দিতে হবে যেটা নিয়ে কোম্পানি জিনিসটাকে বেচতে পারে। ইনফ্যাক্ট পরীক্ষার খাতাতে তুমি এটার দুর্দান্ত একটা মানে এটাকে পরীক্ষার হলে বসেই এটাকে তুমি দুর্দান্ত একটা প্র্যাকটিস হিসেবে ধরতে পারো, কারণ পরীক্ষার হলে তোমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওটা দিতে হবে। তোমরা যখন মিডিয়াতে কাজ করবে বা যে কোনো বড় জায়গাতেই এরপর কাজ করবে, তোমরা জানবে যে জীবনের, পেশাদার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা সময় হয়ে গিয়ে দাঁড়ায় একটা শব্দ, সেই শব্দটা হচ্ছে ডেডলাইন। পরীক্ষার হলে আলাদা করে ডেডলাইন শব্দ ওভাবে হয়তো বলা হয় না, 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা যতক্ষণই পরীক্ষা হোক না কেন ওই সময়টুকু করা হয়, কিন্তু এই ডেডলাইন শব্দটা যে মাধুর্য বলা যায় বা ডেডলাইন শব্দটার যে জোর বা যে প্রভাব, সেইটা আমাদের মনের মধ্যে সব থেকে আমি বলবো নিপুণভাবে প্রবেশ করে, জেঁকে বসে এবং ঘরবাড়ি তৈরি করে ফেলে পরীক্ষার হলে প্রথমবার। যেখানে আমার মাথায় থাকে যে আমি 5 নম্বরের প্রশ্নের উত্তরের জন্য 10 মিনিট সময় নেব, 11 মিনিট হয়ে গেলে আমার দেরি হয়ে যাবে, 10 মিনিট আমাকে দিতে হবে। এইটা কিন্তু বেসিক্যালি মিডিয়ারও কাজ। অর্থাৎ তুমি যে প্রশ্নের উত্তর, অর্থাৎ সফট ড্রিঙ্কের বিজ্ঞাপনের কথা যে বলছো, 10 মিনিটেই তোমাকে ভাবতে হবে। তোমাকে হয়তো তোমার অফিস, তুমি যদি চাকরি করো কোনো অ্যাড এজেন্সিতে পড়ে, তোমাকে হয়তো বলবে যে 15 মিনিটের মধ্যে তুমি এই কপিটা আমাকে লিখে দাও। 15 মিনিটই টাইম, তার বেশি হবে না। 16 মিনিট হলে ওটা ক্যান্সেল হয়ে যাবে, ওই যে অ্যাসাইনমেন্টটা। তো ইউ কান্ট অ্যাফোর্ড টু মিস whatever you are going to do, you have to do it ওই পার্টিকুলারলি ইন 10 মিনিটস পয়েন্ট ওই টাইম ফ্রেমটার মধ্যে। তাই জন্য পরীক্ষার হলে এটা একটা খুব বড় প্র্যাকটিসের জায়গা। পরীক্ষার হল খুব ভালো প্র্যাকটিসের হতে পারে যে তুমি কি লিখবে। তুমি যদি আমাকে এই প্রশ্ন করো বা এই প্রশ্নের উত্তর চাও যে তুমি এক্স্যাক্টলি কি লিখবে, আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো, সেইটা হবে না। ইমাজিনেশন এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে তোমাকে খুঁজতে হবে। আমি তোকে ওয়ে আউট গুলো বলতে পারি। দীপা, তুমি কি তোমার প্রশ্নের যে প্রশ্নগুলো করেছিলে তার কোনো উত্তর ঠিকঠাক পেলে বলে মনে হলো? মানে বুঝতে পারলে পুরো ব্যাপারটা? হ্যাঁ স্যার, অ্যাবসলিউটলি। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ স্যার, পেয়ে গেছি। ওকে, থ্যাংক ইউ। আমি আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে এডিটোরিয়াল রাইটিং নিয়ে তোমাদের কার কি ধারণা একটু বলবে আমাকে? এডিটোরিয়াল কলাম বা এডিটোরিয়াল পিস, এডিটোরিয়াল রাইটিং মানে ইন জেনারেল। তোমরা কি পরীক্ষার খাতায় নিয়ে লিখেছো যে এডিটোরিয়াল বা কেন সম্পাদকীয় কলাম লেখা বা ইত্যাদি হয়, এইটা নিয়ে কোনো ধারণা আছে তোমাদের? কেউ একটা উত্তর দাও, নইলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি আলোচনাটাকে কিভাবে শুরু করবো এই এই প্রসঙ্গে। কারোর কোনো উত্তর নেই? বেশ বেশ, আর আমি আমার মনে হয় ওদের যেটা সমস্যা হয় বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে ওদের এরিয়ার নেটওয়ার্ক মাঝে মধ্যে খুবই ফল করে এবং সেক্ষেত্রে ওদের উত্তরটা দিতে অসুবিধা হয়। ও আমি রিকোয়েস্ট করব যে যদি কারোর সেরকম সমস্যা ঘটে, তোমরা একটু লিখেও দিতে পারো কমেন্ট হ্যাঁ বক্সে। হ্যাঁ হ্যাঁ, লিখে দাও, কোনো ব্যাপার না। কারোর কোনো রকম সমস্যা হলে, যদি কোনো প্রশ্ন থাকে এই নিয়ে, এডিটোরিয়াল কলাম বা কিভাবে আমি এডিটোরিয়ালের পিসগুলো তৈরি করবো বা হোয়াট এভার, মানে পুরো ব্যাপারটা আসলে কি,
আমরা মূলত এতক্ষণ জানিয়ে কথা হচ্ছিল দা রিপোর্টিং ইত্যাদি, কিন্তু মিডিয়ার একটা বিরাট ব্যাপার। আমরা সবকিছুই একটু একটু করে ছুঁয়েছি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ডিজিটাল মিডিয়া হোয়াটএভার, কিন্তু পার্টিকুলারলি এডিটোরিয়াল, যেটা তোমাদের বোধহয় পরীক্ষার খাতাতেও লিখতে হয় এটা নিয়ে, আমি যতদূর ওয়াকিবহাল এই বিষয়টি সম্বন্ধে, তো এই নিয়ে কারুর কোনো যদি ধারণা বা প্রশ্ন কিছু যদি থাকে আমাকে একটু বলো, সেক্ষেত্রে আমার আলোচনাটা শুরু করতে বা একটা ওই আর আরেকটা যেটা হতে পারে যে কারণে হয়তো এই নিস্তব্ধতা, সেটা হচ্ছে যেহেতু রিপোর্ট অবলিক এডিটোরিয়াল থাকে এবং রিপোর্টটা অপেক্ষাকৃত সহজ বলে ওদের মনে হয়, সেজন্য ওরা এডিটোরিয়ালটা পুরোটাই এড়িয়ে যায়। আমার মনে হয় সেক্ষেত্রে তুমি জাস্ট এডিটোরিয়ালটাকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি সেটা নিয়ে যদি একটু বলে দাও, সেটাতেই ওদের। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, ওকে, বেশ। এই যে এডিটোরিয়াল, ধরো মূলত এডিটোরিয়াল আমাদের খবরের কাগজের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে একটা প্রত্যেক মান্য সংবাদপত্রে একটা পাতা বরাদ্দ থাকে সম্পাদকীয় বিভাগের লেখালেখি জন্য। তো এই যে সম্পাদকীয় বিভাগ অর্থাৎ এডিটোরিয়াল ডিপার্টমেন্ট, যেটাকে বলা হয় যে কোনো খবর, যে কোনো সংবাদপত্রেরই সব থেকে প্রেস্টিজিয়াস বিভাগ, এভাবেও বলা যায়। সম্পাদকীয় কলাম বা সম্পাদকীয় পাতায় যদি কারোর লেখা বেরোয়, লেখা প্রকাশিত হয় কোনো মান্য সংবাদপত্রের বিশেষত, তাহলে তাহলে সেক্ষেত্রে সেটাও একটা খুব সম্মানের বিষয়, ওই কারণে কারণ ওটা একটা খুব গুরুত্বপূর্ণ বিভাগ এবং ওখানে লেখা মানে একটু অন্য ধরনের লেখা। এই ধরনের, এই অন্য ধরনটা কি সেটা আমি একটু বলবো। রিপোর্টিং মানে এতক্ষণ আমরা বলছিলাম যে ইটস অল অ্যাবাউট কনভেইং দ্য ইনফরমেশন, মোস্টলি যে ইনফরমেশনটা আমরা পেয়েছি সেটাকে নানা রকম ফ্যাক্ট চেক করে সত্য মিথ্যের যে ছোট ছোট দ্বন্দ্ব সেগুলোকে পেরিয়ে সে ইনফরমেশনটাকে আমরা ইনজেক্ট করে দেবো পিপলস মাইন্ডে। এটা হচ্ছে রিপোর্টিং এর মূল কথা আসলে। অর্থাৎ আমরা এই যেটা শুরু করছিলাম যে আসলে একটা মিডিয়া মানে হচ্ছে যে আমাদের মধ্যে একটা প্রশ্ন থাকে, সেই উত্তর পাওয়ার যে একটা প্রবল অভিপ্সা, সেইটাকে মিডিয়া খুব মিডিয়ার কাজ হচ্ছে সেই উত্তরটা খোঁজা। মিডিয়ার জন্য মানুষ, মানে উত্তর খোঁজার জন্য মানুষ মিডিয়ার উপর নির্ভরশীল অনেক ক্ষেত্রে। আসলে এডিটোরিয়াল কলাম কি হয়, এডিটোরিয়াল পিস কি হয় সেটা এবার বলি। সেটা হচ্ছে আমি এতক্ষণ দেখছিলাম যে একটা ইনফরমেশনের পেছনে আমরা কখনো ধৈর্য রেখে, কখনো ততটা ধৈর্য সহকারে নয়, কিন্তু একটা ইনফরমেশনের দিকে আমাদের এগিয়ে যাওয়ার একটা প্রবণতা। এবারে এই ইনফরমেশনটাকে বিশ্লেষণ কে করবে, এই ইনফরমেশনটাকে ব্যাখ্যা কে করবে, এই ইনফরমেশনের ভেতরে আসলে যে আরো কত ইমোশন থাকে। ধরা যাক আমি একটা ছোট্ট কথা বলি, ধরা যাক একটা ঘটনা যে অমুক অমুক জায়গায় একজন বয়স্ক মহিলাকে কুপিয়ে মেরেছে তার সন্তান। এরকম খবর আমরা হামেশাই শুনি। এইটা হচ্ছে খবর, কিন্তু এই খবরের ভিতরের যে ইমোশন, অর্থাৎ একজন সন্তানকে, বা সন্তান হয়তো কোপ মারতে গিয়েছিল, কোপ মারতে গিয়ে ধরা পড়েছে পুলিশের হাতে, বা স্থানীয় মানুষদের হাতে ধরা পড়েছে, স্থানীয় মানুষরা তাকে পুলিশের কাছে তুলে দিয়েছে। তো যে মাকে তার সন্তান কোপাতে যায়, সেই মায়ের মনে কি চলে, এই ইমোশনের যে ইনফরমেশনটা, এইটা কিন্তু নিউজ রিপোর্টিং এ থাকে না। এডিটোরিয়ালের কাজ হচ্ছে, অন্যতম একটা কাজ হচ্ছে যে এই ইমোশনটাকে ধরা,
এডিটোরিয়াল পিসের একটা অন্যতম কাজ হচ্ছে যে এই ইমোশনটাকে ধরা। আমি একটা খুব সহজ উদাহরণ দিয়ে এটা বোঝালাম প্রাথমিকভাবে, আরো কথা আছে সেগুলো আমি বলছি একে একে। এই যে ইমোশন, ধরা যাক গাজায় যে এত বড় একটা যুদ্ধ এবং কত মানুষ অকাতরে প্রায় নির্বিচারে মরে যাচ্ছে, সেটা আমরা দেখেছি, দেখে শিউরে উঠেছি। সে ইনফরমেশন দেখে আমরা শিউরে, মানে ইনফরমেশন পড়ে, ইনফরমেটিভ, যে আমরা এমনি নিউজ দেখে, নিউজ মানে ওই ইনফরমেশনটা মানে ঘটনাগুলো দেখে আমরা শিউরে উঠছি। কিন্তু তার ভেতরের আরো যে কাহিনী, কেন আমরা শিউরে উঠছি, কারণ আমরা কানেক্ট করতে পারছি ওই ঘটনাটার সঙ্গে, আমরা কমিউনিকেট করতে পারছি বা করার প্রবল চেষ্টা করছি ওই ঘটনাটার সঙ্গে, যার বেস হচ্ছে ইমোশন। এই যে ইমোশনটাকে ধরা, এটা হচ্ছে যে কোনো মিডিয়াতে লেখার, যে কোনো মিডিয়াতে লিখতে তুমি যখন যাবে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও, ইমোশনটাকে ধরা সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ। ইনফরমেশনের পর এই ইমোশনটাকে না ধরতে পারলে তুমি কোনোদিনই আসলে তোমার মূল দায়িত্বটা পালন করতে পারবে না। তোমাকে ধরতে হবে এই তথ্যের নেপথ্যে থাকা আবেগকে, এই তথ্যের নেপথ্যে থাকা কান্না বলো, হাসি বলো, হৃদয় বিদারক নানা রকম মর্মন্তুদ ঘটনা, যে যে বিস্তার, সেটাকে স্পর্শ করা। সেটা কঠিন কাজ। কেন কঠিন? কারণ সেখানে আমাদের সামনে তথ্যকে, যে ঝুলিয়ে রাখা তথ্য, সেটাকে পেরিয়ে তার ভেতরটাকে দেখতে হয়, অর্থাৎ সেটাকে বিশ্লেষণ করতে হয়। সেকেন্ড পার্ট এডিটোরিয়াল রাইটিং এর অ্যানালিসিস, অ্যানালিটিক্যাল। যখন ডিমনিটাইজেশন হচ্ছে 2016 নভেম্বর মাসে, তখন আমরা সবাই জানি যে কি অবস্থা হয়েছিল, বা ধরো করোনার সময়, কোভিডের সময় মানুষ মারা যাচ্ছে, মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা বাইরে থেকে, পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছে, আটকে যাচ্ছে, কি ভয়ঙ্কর পরিস্থিতি। আমি ডিমনিটাইজেশন দিয়ে প্রাথমিকভাবে শুরু করছি। ডিমনিটাইজেশন হচ্ছে সম্পূর্ণ রকম অর্থনীতির একটি বিষয়। সেটা খারাপ না ভালো, ভুল না ঠিক, এই বিষয়ে আমি যাচ্ছি না। প্রথম ইনফরমেশনটা আমি ঢুকছি। ইনফরমেশনটা কি? যে 2016 সালের নভেম্বর মাসে, 8ই নভেম্বর সম্ভবত ডেটটা ছিল, নভেম্বর মাসে রাত 8টার সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে 500 এবং 1000 টাকার ওই মুহূর্তে যা যা নোট ছিল বাজার থেকে সব তুলে নেওয়া হবে। এই ঘোষণার পরে এটা একটা ইনফরমেশন, কিন্তু তারপর এই ঘোষণা পরবর্তী যে ইমোশন, কোটি কোটি ভিডিও আমাদের কাছে এসছে, কোটি কোটি খবর আমাদের কাছে এসছে, যেখানে লাইনে দাঁড়িয়ে কেউ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মারা যাচ্ছে, কারুর বহু দিনের পুরনো সিন্দুক থেকে বেরিয়ে আসছে আরো অনেক পুরনো রেখে যাওয়া 500 আর 1000-এর নোট। সরি, মানে বহুদিনের পুরনো সিন্দুক থাকলে সেখানে 500 আর 1000-এর নোট অত পুরনো হয়তো হবে না, কিন্তু যাকে মানে ওই তার খাটের তলা থেকে পাওয়া যাচ্ছে, অমুক তমুক থেকে, সেই মানুষটা হয়তো বেঁচে নেই, তো তার ওই লুকিয়ে রাখা নোটগুলো, কারোর বইয়ের থেকে পাওয়া যাচ্ছে নোট, অমুক তমুক, এসব অনেক কিছু রয়েছে। কথাটা হলো যে ইনফরমেশন হিসেবে আমরা নিউজ রিপোর্টিং গুলো করে রাখছি, ইমোশন হিসেবে আমরা যেটাকে খবরের কাগজের ভাষায় বা এমনি মিডিয়ার ভাষায় একটু ইমোশনাল স্টোরি, হ্যান ত্যান এইসব বলা হয়, সেগুলো দেখছি। এডিটোরিয়াল কলামের কাজ কি? যে পুরো ঘটনাকে বিশ্লেষণ করা। কেউ যদি অর্থনীতি নিয়ে লেখে, তাহলে তার কাজ হবে এডিটোরিয়াল কলামের জন্য যে যা ঘটেছে, যা আমরা দেখছি, সেই দেখাটাকে আর একটু ছড়িয়ে দেখা, আর একটু বিস্তারে দেখা, এবং দেখাটাকে পেরিয়ে গিয়ে নিজেকে এবং নিজের রিডারদের বা ভিউয়ার্সদের, যাই বলো না কেন, একটা অন্য স্পেসে ফেলা, ফাঁকা স্পেস, যে স্পেসটাকে এখনো পর্যন্ত কেউ দেখেনি। এবার আমি যেহেতু দেখাচ্ছি আমার লেখার মাধ্যমে,
সেই জায়গাটা মানুষের নজরে পড়বে। আমরা বলি যে কোনো মানুষকে দেখে তার ভিতরে কি চলছে বোঝা যায় না, ঠিক তেমনি শুধুমাত্র কোনো নিউজকে দেখে তার ভেতরে কি চলে, মিডিয়ার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে কোনো ঘটনাকে দেখে তার ভেতরে কি চলে তা পুরোটা বোঝা যায় না, হয়তো কিছুটা আন্দাজ করা যায়। কোনো দুর্বল মানুষকে দেখে তুমি আন্দাজ করতে পারবে তার ভেতরে মানে শরীর টরীর খারাপ আছে, কোনো সবল মানুষকে দেখে কিন্তু তুমি চট করে আন্দাজ করতে পারবে না। তো দেখা যায় যে অনেক সময় খুব মানে স্ট্রং একজন মানুষ, ভীষণ হেলদি লাইফস্টাইল, তা সত্ত্বেও হয়তো 34-এ হার্ট অ্যাটাক করে মারা গেল আচমকা। ঠিক তেমনি ইনফরমেশনের শরীরের ভিতরেও একটা নতুন জগৎ থাকে, সেই জগৎটাকে দেখতে জানা এবং সেই জগৎটাকে শুধু নিজে দেখলে হবে না, সেই জগৎটাকে দেখাতে হবে। কারণ মিডিয়ার মূল কাজ হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পাবলিকেশন, পাবলিশ করা। আমি একটা কবিতা লিখে সিন্ধুকে 5 বছর রেখে দিতে পারি, কিন্তু আমি যদি সংবাদকর্মী হই বা মিডিয়ার সঙ্গে যুক্ত হই, আই কান্ট অ্যাফোর্ড টু ডু দ্যাট। আই কান্ট অ্যাফোর্ড টু ডু দ্যাট। আমাকে প্রকাশ করতে হবে, প্রকাশ করার জন্যই লেখা। সেটা ভালো লেখা হতে পারে, খারাপ লেখা হতে পারে অমুক, কিন্তু আমার প্রায়োরিটি, অন্যতম প্রায়োরিটি থাকবে যে ওটাকে পাবলিশ করাও। অ্যানালিটিক্যাল রাইটিং এর সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্ট মানে জায়গা, খবরের কাগজ বলো বা যে কোনো সংবাদ মাধ্যমে, সেটা হচ্ছে এডিটোরিয়াল থিং। যে একটা ঘটনাকে যেটুকু আমাদের সামনে ইনফরমেশন রয়েছে সেটাকে পেরিয়ে নিজের মতো করে অ্যানালিসিস করা, নিজের মতো করে দেখা, সি, এবং দেখানো, ভাবানো, জানানো, দেখানো, ভাবানো, এগুলো পুরোটাই এডিটোরিয়াল রাইটিং এর অংশ। শুধুমাত্র চিঠি লেখা নয়, একটা ঘটনাটাকে বিশ্লেষণ করা, সেই ঘটনাটাকে পুরো ছিঁড়ে খুঁড়ে দেখা এবং বারবার নিজের উদ্দেশ্যটা ক্লিয়ার করে রাখা যে এই ঘটনাগুলো শুধু আমি এভাবে দেখছি তা নয়, আমাকে মানুষকেও দেখাতে হবে। এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট কথা বলি যে গল্প এবং খবরের কাগজে ফিচার বলে একটা বিষয় থাকে, ফিচার রাইটিং, এই দুটোর মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। ইনফ্যাক্ট এই এডিটোরিয়াল রাইটিং এর সঙ্গে ফিচার রাইটিং এর এই মুহূর্তে 2024-এর মিডিয়ার দুনিয়ায় খুব একটা মানে খুব যে তাদের দূরত্ব তাও নয়। গল্প মানে হচ্ছে মানে গল্প, আর আমি যদি এমনি নিউজ রিপোর্টিং ধরি, তার মানে খুব সহজে একটা বলা যায় যে যা আমি, তোমরা যদি কেউ গল্প লেখো বা মানে স্ক্রিপ্ট লেখো, তাহলে তোমরা হয়তো কানেক্ট করতে পারবে যে যা আমি দেখছি এবং যা আমি দেখছি না, এই দুটোকে সিমলেসলি মিলিয়ে দিয়ে পাবলিশ করা বা মানুষের কাছে যে যে আমি এটা করছি, এটা হচ্ছে গল্প। ফিচার রাইটিং অলমোস্ট তাই। ফিচার রাইটিং এর গল্পের ক্ষেত্রে আমার ইমাজিনেশনের অনেকটা বিস্তার করতে পারি, ফিচারের ক্ষেত্রে হয়তো ততটা আমি করতে পারবো না, কিন্তু যা আমি দেখছি এবং যা আমি দেখছি না, দেখছি না মানে কি, দুটো পার্ট। যা আমি সহজে দেখতে পাচ্ছি, যা আমি সহজে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি দেখছি, অ্যাটলিস্ট দেখছি না অংশটাকেও কিন্তু আমি দেখছি, দেখছি বলেই তো আমি লিখতে পারছি। তো যা আমি দেখছি এবং যা আমি দেখছি না, এইটাকে মেলানো হচ্ছে গল্প বা ফিচার। 2024-এর ডিসেম্বর মাসে এরকম। নিউজের ক্ষেত্রে কি, যা আমি দেখছি সেটাই। এডিটোরিয়াল পিসের ক্ষেত্রেও কিন্তু তাই, যা আমি দেখছি এবং যা আমি দেখছি না বা দেখতে পাচ্ছি না সেটাকে খুঁজছি, খুঁজে উত্তরটা খোঁজার পর আমি সেটাকে আমি দেখতে পাচ্ছি এবং মানুষকে দেখাচ্ছি যে এই যে না দেখতে পাওয়া অংশটুকু, না দেখতে পাওয়া অংশটুকু হচ্ছে এরকম। এডিটোরিয়াল কলামের দায়িত্ব অত্যন্ত জরুরি,
যে কোনো মিডিয়ার ক্ষেত্রে, বিকজ অফ দিস রিজন, যে যা আমাদের সচরাচর চোখে ধরা পড়ছে না, আমরা সেটাকে মাইক্রোস্কোপ নিয়ে যাচ্ছি সেই ঘটনার কাছে, এবং ভেতর থেকে এমন কিছু জিনিস তুলে আনছি বা আনতে চাইছি, অ্যাটলিস্ট চেষ্টাটা রয়েছে, যা সচরাচর মানুষ ভাবেনি। মানুষকে ভাবানো, মানুষকে জানানো হচ্ছে নিউজ রিপোর্টারদের কাজ, মানুষকে ভাবানো হচ্ছে এডিটোরিয়াল ডিপার্টমেন্ট বা এডিটোরিয়াল যারা লেখে তাদের কাজ। যে এরকমও হয়। তোমাদের কারুর কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, আমি একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে ওরা বেশ কয়েকজন লিভ করেছে, আমাকে জানালো যে ওদের ইন্টারনেটের খুব সমস্যা হচ্ছে। ওহো, আচ্ছা। আই থিংক আমাদেরকে এবারে ব্যাপারটা র্যাপ আপ করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, ঠিক আছে। হ্যাঁ, আমি দেখছি যে ইন্টারনেটের সমস্যা। বেশ, তো কারোর যখন কিছু বলার নেই, আশা করি কিছুটা বোঝা গেল যেটা নিয়ে কথায় যা নিয়ে আলোচনা ছিল আমাদের আজকে, সেইটা আশা করি কিছুটা ধরতে পারা গেল। একদমই একদমই না। হুম। হ্যাঁ। আমি ক্লোজিং রিমার্কস হিসেবে কয়েকটি কথা বলবো। হুম প্রথম কথা হলো, আজকের আলোচনা শুধুমাত্র পরীক্ষাতে কয়েকটা উত্তর লেখার জন্য না করে আর একটু বৃহত্তর একটা চিত্র তুলে ধরুক, এটাই আমার অনুরোধ ছিল তোমার কাছে। এবং সেই অনুরোধটা তুমি খুব মানে যথাযথভাবেই রক্ষা করেছো, এ ব্যাপারে সবিশেষ কৃতজ্ঞ আমরা। কারণ আসলে আমাদের এই লেকচারগুলির একটা উদ্দেশ্যই থাকে যে ভবিষ্যতের যারা শ্রোতা তাদের কাছেও যাতে একটা মানে একটা প্রপার কন্টেন্ট আমরা পৌঁছে দিতে পারি। এবং আজকে যেভাবে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে সাংবাদিকতার ইতিহাস নিয়ে তুমি যে আলোচনাটা করলে, এটা খুবই প্রয়োজনীয় একটা আলোচনা ছিল। তার কারণ আমার মনে হয় যে কোনো ফিল্ডে কাজ করতে গেলে সেই ফিল্ডের ইতিহাসটা বোঝাটা খুব জরুরি। এবং শুধু ইতিহাস নয়, আজকে যেভাবে বর্তমান যুগের কয়েকটা মানে আমি মনে করি জ্বলন্ত সমস্যার মতো বিষয়, যেমন ফেক নিউজ, অত্যন্ত রাস্ট ভাবে বিভিন্ন নিউজকে কভার করার জন্য নানান কথাকে ফ্যাক্ট চেক না করেই ছুঁড়ে দেওয়া। তার কারণ এই নিশ্চয়তাটা রয়েছে যে খুব বেশি হলে আর কি ওটাকে এডিট করে দিতে হবে বা রিমুভ করে দিতে হবে। তো এই এই সবকিছু কিভাবে সাংবাদিকতার জগৎকে প্রভাবিত করছে, এই সবকিছু জেনে তবেই আমার মনে হয় রাইটিং ফর দ্য মিডিয়ার মতো বিষয়ে হাত দেওয়া উচিত। এবং সেটা খুব যথাযথভাবেই হয়েছে। এবং যে টিপসটা তুমি দিলে আমাদের একজন প্রশ্ন করাতে, যে আমার কাছে স্যার পরীক্ষার হলে তো ফ্যাক্ট থাকছে না, সেক্ষেত্রে আমি কিভাবে একটা টপিকের উপর লিখবো, আই থিঙ্ক সেটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ পেপারটাই যেখানে ক্রিয়েটিভ রাইটিং, এখানে মূলত ক্রিয়েটিভলি চিন্তা করে কিভাবে একটা বিষয়কে তুমি মোটামুটি একটা ফরম্যাট বা টেমপ্লেট মেনটেন করে লিখতে পারো, সেটারই পরীক্ষা। তো সেই সমস্ত দিক থেকে আমি মনে করছি আজকের আলোচনা খুবই সার্থক। তবে আমি যেটা আগেও তোমায় বলেছি যে এই ধরনের আলোচনা আমরা চাইবো ভবিষ্যতে কলেজে একটা দীর্ঘতর পরিসরে ইন পার্সন প্রেজেন্সে তুমিও থাকবে, পার্টিসিপেন্টরাও থাকবে, সেভাবে একটা ওয়ার্কশপের মেথডে করতে। হ্যাঁ, সেটার আমরা আশায় রইলাম। আর তোমাকে আবারও অনেক ধন্যবাদ। মানে আজকে রবিবারের দুপুরটা আমাদের বাঙালিদের খুবই একটা মানে স্পেশাল, সপ্তাহের শেষে আলসেমি বা নিজের পছন্দ মতো কাজ করার সময়, সেই সময়টা তুমি যে আমাদের দিলে, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। আমরা খুবই কৃতজ্ঞ। আমারও খুব ভালো লাগলো দেবাদিত্য, এবং তোমাকে এবং যারা উপস্থিত ছিলেন এবং তোমাদের কলেজ কর্তৃপক্ষ সকলকেই আমার ধন্যবাদ আমাকে এই বিষয়টা নিয়ে বলার সুযোগ দেওয়ার জন্য। এবং আমারও খুব ভালো লাগলো এটা নিয়ে আলোচনা করতে। এবং আসলে বিষয়টা এমনই, এবং যেহেতু আমি এই বিষয়টার মধ্যেই থাকি বা এই বিষয়টার নিয়েই বছরের পর বছর ধরে কাজ করে যাই, তো আসলে এত কিছু, অনেক কিছু থাকে, তো অনেক খুঁটিনাটি ব্যাপার থাকে যেগুলো আমরা হয়তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাঁধতে গেলে সবসময় পুরোটা বলা হয়ে ওঠে না।
ঠিক আছে, এটা মানে যে আলোচনাটুকু হলো, আমি আশা করব যে ভবিষ্যতেও যারা এই আলোচনা দেখবেন বা শুনবেন, যাই হোক না কেন, দেখবেন তো বটেই, বোধহয় তোমরা ইন্টারনেটেও এটা ছাড়বে। একদম। তো যারাই দেখবেন তারা যেন অ্যাটলিস্ট কিছু একটা পান, সেই চেষ্টাটাই আমি ইনফ্যাক্ট যারা এখানে ছিলেন এতক্ষণ তাদের প্রত্যেককে আমি ইনফ্যাক্ট বললাম ওই ভিডিওর মাঝে একবার, মানে এই রেকর্ডিং এর মাঝে একবার, যে আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যে বৃহত্তর চিত্রটা, অর্থাৎ পরীক্ষার হলের বাইরের যে জীবন, সেই জীবনে আহ, যখন ওরা যাবেন, ওরা যখন পা রাখবেন, তখন কিভাবে লড়াইটা করা হবে না কিভাবে করলে আরো একটু আহ, সুবিধা হবে, সেইটা আমার দিক থেকে আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম। আমাকে সত্যি আমি খুবই ভালো লাগলো আমার এতক্ষণ সময় দিয়ে আহ সকলে শুনলেন। এই রোববার দুপুরে, শীতের রোববার, সত্যি মানে এটা ভাবা যায় না যে এতক্ষণ সময় নিয়ে আমরা মাংস ভাতে, আমি জানি না অনেকে, আমার ধারণা প্রায় সকলেই খেয়ে দিয়েই বসেছিলেন বা এখন মাংস ভাত খেতে গেছে। তো আশা করব মাংসের ঝোলে আলুর মতো আমার এই আলোচনাটাও থাকবে একদম তাদের মনে। হ্যাঁ, একদম। ঠিক আছে, আমি রেকর্ডিং স্টপ করলাম। হ্যাঁ, 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 শিওর শিওর।